নেহা মারা গিয়েছে আজ প্রায় ২ মাস। এই অল্প কটা দিনে ওলটপালট হয়ে গেছে অনেক সমীকরণ। ড্রয়িং রুমে সে রক্তাক্ত অধ্যায় এখন কেবল কিছু মানুষের মনের কোণে বন্দি। শুভ্র আর হৃদির বিয়ের খবরটা বাইরের দুনিয়া এখনো জানে না। শুভ্র খুব কড়াভাবে পুলিশ প্রশাসনকে শাসিয়ে রেখেছে এই বিয়ের খবর যেন কোনোভাবে জানাজানি না হয়। হৃদিও মুখ খুলেনি কারো কাছে। সে এখন বাবা মায়ের সাথে নিজের বাড়িতে থাকছে। কলেজের বাসা এতটুকুর মধ্যে তার জগৎ সীমাবদ্ধ। লোকচক্ষুর অন্তরালে সে যেন এক বিষাদময়ী রাজকুমারী। শুভ্র ১.৫ মাস ধরে দেশের বাইরে। নেহার মৃত্যুর মিডিয়ার কোনোভাবে চেপে রাখেনি। চারিদিকে চাউর হয়ে গেছিল। প্রেমের টানে জীবন দিল নেহা। আর সেই প্রেমের অন্য প্রান্তে যার নাম জড়িয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। মিডিয়া তো তিলকে তাল করতে ওস্তাদ। হাজারো আলতু-ফালতু প্রশ্ন আর নোংরা কাদা ছোড়াছুড়ি এসবে দেশ ছেড়েছে। সে চায় না এই মুহূর্তে কারো মুখোমুখি হতে। এদিকে নির্বাণের ঠাঁই হয়েছে অন্ধকারে প্রকাশ্যে। আদালত থেকে ১২ বছরের জেল। আশ্চর্যের বিষয় হলো দুর্ধর্ষ সে নির্বাণ পালানোর কোনো চেষ্টা করেনি। অপরাধবোধ নাকি বোনের শোক কোনটা তাকে গ্রাস করছে তা জানা নেই। জেলের এক কোণে চুপচাপ বসে থাকে সে। মাঝে মাঝে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেই জল কি প্রতিশোধের আগুনে পোড়া কোনো প্রতিহিংসা নাকি কৃতকর্মের অনুশোচনা? তার উত্তর কেবল ওই চার দেওয়ালে জানে। হৃদি এই কয়েকদিন একরকম ঘোরের মধ্যে দিয়ে কাটিয়েছে। রোজা শুরু হয়েছে, দেখতে দেখতে রমজান মাসটাও বিদায় নিল। আর শেষ রোজা, কাল ঈদ। অথচ এই দীর্ঘ সময় শুভ্র একবারের জন্য হৃদির কোনো খোঁজ নেয়নি। হৃদি তাকে প্রতিটা মুহূর্ত হন্যে হয়ে মিস করছে। বুকের ভিতরটা হাহাকার ওঠে, কিন্তু নিজ থেকে ফোন দিয়ে তাকে বিরক্ত করতে চায় না। পাছে সে ভাবে হৃদি তাকে খুব জ্বালাতন করছে। শুভ্র ফেসবুক আইডি হৃদি আগের থেকে অ্যাড ছিল। হৃদি মাঝে মাঝে চাতক পাখির মতো চেয়ে দেখে শুভ্র অনলাইনে আসে, হয়তো কারোর সাথে কাজ ছাড়ে। কিন্তু হৃদির ইনবক্সে একটা মেসেজ রাখে সে আবার অফলাইন হয়ে যায়। আজ শেষ রোজার সন্ধ্যায় ইফতার শেষ, নামাজ আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে হৃদি ছাদে আসলো। কিছুক্ষণ ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। চারপাশটা আজ কেমন জানি স্তব্ধ। বিকেলে তপ্ত রোদের পর রাতে এই হিমেল বাতাস তার অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। হঠাৎ করে নেহার সেই রক্তাক্ত মুখটা চোখের সামনে ভেসে ওঠে। নেহাপুর কথা আজ বড্ড মনে পড়ছে হৃদির। সে আকাশের সবচাইতে উজ্জ্বল তারাটার দিকে অপলক তাকিয়ে থেকে ধরা গলায় বিড়বিড় করে, নেহাপু দেখতে পাচ্ছ আমাকে? দেখো, যাকে তুমি শেষ নিঃশ্বাসে আমার হাতে দিয়ে গেলে আজ সে বহুদূর প্রবাসে। জানো আপু, মানুষটা বড্ড পাষাণ। একটা বার কি তার মনে হলো না যে এদেশে তার একটা পাগল প্রেমিকা অপেক্ষা আছে? একটা খোঁজও নিল না? তুমি তো বলেছিলে মানুষটা নাকি আমায় ভালোবাসে। তবে যাকে ভালোবাসে তাকে ছাড়া সে থাকে কি করে? তার হৃদয় কি একটুও কাঁদে না আমার জন্য? মন কি একটুও বলে না হৃদির সাথে অন্তত একবার কথা বলি? বলতে বলতে হৃদির দু চোখ বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে গলার স্বর আরো নামিয়ে ধরা গলা বলল, তুমি তো অবহেলার যন্ত্রণাটা সইতে না পেরে অভিমান করে তার বুকে শেষ নিঃশ্বাস ছেড়ে চলে গেলে। কিন্তু আমি তো তাকে ভীষণ ভালোবাসি আপু। এই অসহ্য নীরবতা তো আমিও সইতে পারছি না। এখন কি তবে আমাকেও তোমার মতো ওই আকাশের তারা হয়ে যেতে হবে? তবে কি সে আমার মূল্য বুঝবে? বুকের ভেতরটা যন্ত্রণায় একদম পাথরের মতো ভারী হয়ে এলো হৃদির। ঠিক সেই মুহূর্তে তার বাঁ হাতে থাকা ফোনটা তীব্র কম্পনে বেজে উঠল। হৃদি চোখের জল না মুছে স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু কারো পরিচিত আর ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সেই নিঃশ্বাসের প্রতিটি শব্দ যেন হৃদির চেনার স্পন্দনের মতো তার কানে আসছে পড়ছে। হৃদি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা অজান্তে ধড়ফড় করে কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? ওপাশ থেকে এখনো কোনো শব্দ নেই, শুধু সেই দীর্ঘ তপ্ত নিঃশ্বাসটা হৃদির কানে আসছে পড়ছিল। হৃদি কেন জানি না মনে হলো এই নিঃশ্বাসটা তার খুব চেনা। এই নিঃশ্বাসের উপস্থিতি যেন অনেক না বলা কথা জানান দিচ্ছে, যেন ওপাশের মানুষটা কিছু বলতে চাইছে, কিন্তু গলার কাছে সব শব্দ পাথর হয়ে আটকে আছে।
কিছুক্ষণ দুজনে ওপাশে নিস্তব্ধ রইল। দিদির মনে হলো সময়টা যেন থমকে গেছে। সে শুধু ওপাশের ভারী নিঃশ্বাসের শব্দটুকু বুকের ভিতরে অনুভব করছিল। কিন্তু হঠাৎ করে লাইনটি কেটে গেল। রীতি একটা দীর্ঘশ্বাস পেল। বুকটা কেন জানি হাহাকার করে উঠল তার। মনে হলো খুব কাছের কেউ এসব আবার মাঝপথ থেকে ফিরে গেল। ঠিক 2 মিনিট পর আবারও ফোনটা বেজে উঠল। হৃদি এবার কিছুক্ষণ বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকালো। দেখলো এবার শুভ্রা কল দিয়েছে। হৃদি কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রা চড়া গলায় বলতে শুকলো, কই তুই, তাড়াতাড়ি রেডি হ, আমি তোদের বাসায় আসছি, সাথে আব্বু আম্মু। হৃদি অবাক হলো, কেন, কোথাও যাচ্ছিস নাকি? শুভ্রা উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ রে, ভাইয়া আসছে, তাই এয়ারপোর্টে যাচ্ছি। আসার সময় মার্কেটে যাব, আমার ঈদের জন্য আরও কিছু জিনিস কেনার বাকি আছে। এখন কথা না বাড়িয়ে জলদি রেডি হ। শুভ্রার কথাগুলো শোনা মাত্র হৃদির বুকটা ধক করে কেঁপে উঠল। সারা শরীর যেন একটা বিদ্যুৎ খেলে গেল। শুভ্র শুভ্র আসছে, 1.5 মাস পর মানুষটা ফিরছে। হৃদি আমতা আমতা করে বলল, শুভ্রা তুই যা না রে, আমার আজ অনেক কাজ পড়েছে, প্লিজ। শুভ্রা এবার ধমক দিয়ে বলল, কোনো বাহানা নাই, আমরা অলরেডি তোদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি, তাই কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হনি, নাহলে আমি নিজে এসে তোকে টেনে হিঁচড়ে গরুর মতো রেডি করাবো। রিদি জানতো শুভ্রা ঠিক তার ভাইয়ের মতোই জেদি। একবার যেহেতু বলেছে তাকে নিয়ে যাবে, তার মনে সে যুদ্ধ করে হলো রিদিকে ঘর থেকে বের করবে। রিদি এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। রিদি নিজের রুমে এসে একটা নেভি ব্লু রঙের 3 পিস পরে নিল, সাথে ম্যাচিং কালো রঙের হিজাবটা নিখুঁত করে বেঁধে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে সে নিজেই শিউরে উঠল। বুকের ভেতরটা এখনো অবদ্ধের মতো ধকধক করছে। 1.5 মাস, দীর্ঘ 1.5 মাস পর আজ শুভ্রের মুখোমুখি হবে। ভাবতেই কেমন জানি হাত পা ঠান্ডা হয়েছে। এক অদ্ভুত শিহরণ সারা শরীর খেলে গেল। সে দ্রুত রেডি হয়ে নিচে নামতে বাবা ইকবাল হাসান তাকে দেখে বলে, শুভ্রা কল দিয়েছিল, তোকে নাকি সাথে নিয়ে এয়ারপোর্টে যাবে ওরা। রীতি ধীর করে বলল, বাবা আমি রেডি হচ্ছি। পাশ থেকে ছোট ভাই ইমন লাফিয়ে উঠে বলল, আপু আমিও যাব কিন্তু তোমাদের সাথে। রিদি কিছু বলতে পারলো না, তার আগে বাইরে থেকে পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর বেশ এলো, তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা গিয়ে তাড়াতাড়ি রেডি হ। দরজার দিকে তাকিয়ে সবাই দেখলো সোহান চৌধুরী, সায়রা চৌধুরী আর পেছনে চঞ্চল ভঙ্গিতে দাঁড়িয়েছে শুভ্রা। ইকবাল হাসান সাথে সাথে দাঁড়িয়ে সোহান চৌধুরীকে দেখে বড় আপ্যায়ন সুরে বলেন, আরে ভাই সাহেব আসুন আসুন, বসুন এখানে। সবাই ড্রয়িং রুমে বসলো। শুভ্রের ফ্লাইট এখনো ল্যান্ড করেনি, হাতে কিছুটা সময় আছে, তাই দুই পরিবার মিলে হালকা নাস্তা আর আড্ডায় মেতে উঠল। বড়দের জমানো গল্পের মাঝে হৃদি চুপচাপ এক কোণে বসে রইল। কিছুক্ষণ পর ইমন রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। শুভ্রা হৃদির হাত ধরে টেনে তুলল, চল এবার, দেরি হয়ে যাচ্ছে, ভাইয়ের নামার আগে আমাদের পৌঁছাতে হবে। সবাই মিলে এয়ারপোর্টে এসে থামলো। তারপর শুরু হলো এক দীর্ঘ আর উৎকণ্ঠায় অপেক্ষা। কিছুক্ষণের মধ্যে রানওয়েতে চাকা ছুলো বিশাল এক বিমান, আর যাত্রীদের ভিড় ঠেলে ধীর পায়ে বের হলো শুভ্র। শুভ্রকে দেখা মাত্র শুভ্রা উল্লাসে চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শুভ্র এক হাত দিয়ে পরম মমতায় বোনকে আগলে নিল। হৃদি একপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আর চোখে দেখছে মানুষটাকে। 1.5 মাস প্রবাসে কাটিয়ে লোকটা যেন আজ মারাত্মক হ্যান্ডসাম হয়ে ফিরছে। পরনে কুচকুচে কালো শার্ট, কালো প্যান্ট, বা হাতের ব্র্যান্ডের দামি স্মার্ট ওয়াচ, চোখে ডার্ক সানগ্লাস, এক কথায় সিনেমার হিরো। রীতি বিষণ্ণভাবে ভাবল, এই লোকটা কি কালো আর সাদা রং ছাড়া দুনিয়ার কিছুই চেনে না? শুভ্র এগিয়ে গিয়ে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীর সামনে দাঁড়ালো। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল, কুশল বিনিময় করলো। কিন্তু রীতি ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও শুভ্র একবারও তার জন্য তার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। যেন রীতি সেখানে সেভ একটা অস্তিত্বহীন ছায়া। কথা শেষ করে শুভ্র গটগট করে এগিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। ইতিমধ্যে ঈশানও শুভ্রের গাড়ি নিয়ে হাজির। শুভ্রা জেদ ধরলো সে ভাইয়ের গাড়ি দিয়ে যাবে। এতে ইমনও বায়না করলো ও যাবে। হৃদি নিজেকে সরিয়ে নেওয়ার জন্য শুভ্রাকে বলল, তোরা দুজন যা, আমি মামামের গাড়িতে দিয়ে আসছি। শুভ্রার সাথে সাথে হৃদির হাত চেপে ধরে জেদ ধরে বলল, চলবে না, আমি গেলে তোকেও নিয়ে যাব, আমার সাথে তুইও যাবি। এই বলে শুভ্রা এক প্রকার জোর করে হৃদিকে টেনে পিছনের সিটে বসালো, নিজেও বসলো এবং পাশে ইমনকেও বসালো। সামনে ঈশানার ড্রাইভিং সিটে স্বয়ং শুভ্র। শুভ্র কারো দিকে না তাকিয়ে ইঞ্জিনে গর্জন তুলে গাড়ি স্টার্ট দিল। গাড়িটি তীব্র গতিতে এয়ারপোর্ট ছেড়ে হাইওয়ের দিকে ছুটতে লাগলো। স্টিয়ারিংয়ে শুভ্র শক্ত হাতের মুঠে
আর আয়নায় বারবার আছড়ে পড়া সেই নির্লিপ্ত চাহনি হৃদির বুকের ভিতরে এক অদ্ভুত ঝড় তুলে দিচ্ছে। এত কাছে থেকে মানুষটা আজ যেন যোজন যোজন দূরের কোনো অচেনা পথিকের মতো গাড়ি চালাচ্ছে। গাড়ি এসে থামলো শহরের নামকরা এক দামি শপিং মলের সামনে। গাড়ি থেকে নামার আগে শুভ্র ফোন বের করে শাহান চৌধুরীকে জানিয়ে দিল তারা যেন সরাসরি বাসায় চলে যান। সে শুভ্রাকে নিয়ে কেনাকাটা শেষ করে পরে ফিরবে। শপিং মলে উজ্জ্বল আলোয় নিচে 5 জন ভেতরে ঢুকলো। সামনে চঞ্চল পায়ে শুভ্রা, হৃদি আর ইমন। আর তাদের ঠিক পেছনে এক গ্লাস আভিজাত্য নিয়ে হাঁটছে ঈশানা আর শুভ্র। শুভ্রের ব্যক্তিত্ব আর গম্ভীর চলন দিকে শপিং মলের কর্মীরা তৎক্ষণাৎ এগিয়ে এলো। বিনয়ের সাথে মাথা নুয়ে তারা জানতে চাইল, হ্যালো স্যার, আপনাদের জন্য কি লাগবে বলুন। শুভ্র এক মুহূর্ত দেরি না করে একটা নামি শোরুমে ঢুকলো। সেখানে থরে থরে সাজানো দামি পোশাক। শুভ্রা প্রথমে নিখুঁত কারুকার্য করা চমৎকার একটা থ্রি পিস দেখলো। তারপর পাথরের মতো তাকিয়ে থাকা হৃদির দিকে তাকিয়ে নিরুত্তর গলা বলে, চুপচাপ দাঁড়িয়ে না থেকে দেখ কোনটা পছন্দ হয়। হৃদি এক বুক অস্বস্তি নিয়ে আড়ষ্ট দাঁড়িয়ে বলল। সে শুভ্রার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, শুভ্রা, মনে হচ্ছে তুই আজ আমাদের ঈদের মার্কেট করে দিয়েছিস, আমি এখানে কেন? শুভ্রা হৃদির হাত চেপে ধরে ফুরফুর মেজাজে বলল, আর ইয়ার ভাইয়া আছে তো, কি নিবি নেই, সব ভাইয়ে পে করবে, আজ কোনো কৃপণতা চলবে না। হৃদি তৎক্ষণাৎ মাথা নেড়ে দৃঢ়স্বরে বলল, অসম্ভব, আমি কিছু নিব না। শুভ্রা অনেক জোর করলো, বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু হৃদি তার সিদ্ধান্ত অনড়। ভেতরকে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে তার। শেষমেশ কোনো উপায় না পেয়ে দেখে সে শুভ্রাকে ওয়াশরুমের কথা বলে এই শোরুম থেকে দ্রুত বেরিয়ে গেল। হৃদি ওয়াশরুমের কথা বলে শোরুম থেকে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু শপিং মলে চাকচিক্যর মাঝে এসে মেয়েদের মন কি আর অত সহজে মানে? কিছুদিন না হাঁটতে হাঁটতে হঠাৎ হৃদির চোখ আটকে গেল উপরে তাকে ভাঁজ করে রাখা চমৎকার অ্যাশ রঙের থ্রি পিসের দিকে। ছাই রঙের উপর সূক্ষ্ম আর নিখুঁত কাজ করে ড্রেসটা দেখে হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে সেলসম্যানকে দেখে ওটাতে নামাতে বলল। হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল হৃদি। কাপড়টা যেন মোলায়েম, কাজটাও তেমন রাজকীয়। মনে মনে ভাবলো ঈদের দিন এটা পরলে তাকে বেশ মানাবে। পছন্দটা এক মনে ধরে চলে গেল। এবার একটু ইতস্তত করে প্রাইসটা জিজ্ঞাসা করতে দোকানদার একগাল হেসে বলল, ম্যাম, এটা একদম নতুন কালেকশন, এই বছর এসেছে, ডিজাইনটা একদম ইউনিক। আমরা এমনিতে এটা 4,000 টাকায় বিক্রি করছি, কিন্তু আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট মাত্র 3,500 টাকা রাখবো। কথাটা শোনা মাত্র হৃদির চোখ তো চড়ক গাছ। নিজের অজান্তে সে কপালে ভাঁজ পড়ল। সে মনে মনে হিসাব মেলালো, বাবার কাছ থেকে ঈদি বাবদ মাত্র 1,500 টাকা পেয়েছে সে, যেটা এখন সে ব্যাগে ভাঁজ করে রেখেছে। আর এই সাধারণ একটা থ্রি পিসের দাম কিনে বলে 3,000 টাকা। দিদি এক মুহূর্ত থমকে পরক্ষণে কোমরে হাত দিয়ে মুখ বাঁকিয়ে বলল, কি বললেন, 3,500 টাকা? আমাকে কি বোকা পেয়েছেন? এই সামান্য তেনার দাম এত? শুনুন ভাইজান, অত পটর পটর না করে সোজাসুজি কথা বলি, গুনে গুনে 500 টাকা দেবো, দিলে দেন, না হলে এই ড্রেস নিয়ে সোজা গোল্লায় যান। আমার 1,500 টাকার বাজেট, তার উপর আপনি এবার ডাকাতি করতে এসছেন। দিদির এমন আজব দরদাম শুনে দোকানদার বেচারা একদম ভ্যাবাচাকা খেয়ে হা করে তাকিয়ে রইল, যেন সে জীবনে এমন বিপজ্জনক কাস্টমার দেখেনি। লোকটা অমন বোকা বনে যাওয়া দিদি ভুরু কুচকে কোমরে হাত দিয়ে তরপরিয়ে বলল, কি ব্যাপার, হা করে তাকিয়েছেন কেন? মাছি ঢুকে যাবে তো মুখে, মুখ বন্ধ করুন। দোকানদার একটু থতমত খেয়ে নিজেকে সামনে নিয়ে বিনীত সুরে বললেন, না মানে আপনি ম্যাম ড্রেসটা আর একবার ভালো করে দেখান, কাপড় থেকে শুরু করে ডিজাইন সব ইউনিক, 3,500 টাকার নিচে এটা দেওয়াই যাবে না। দিদি এক মুহূর্ত দেরি করলো না, গাল ফুলিয়ে যেদিকে বললো, দেখেন ভাইজান, আমার দেখা হয়ে গেছে, যা বুঝার বুঝে গেছি, 500 টাকা দিলে দেন, না হলে আমি যাচ্ছি, আমার আবার সময় খুব দামি। দোকানদার এবার করুণ স্বরে কিছু একটা জানতে চাইলো, কিন্তু ম্যাম 500 টাকা তো এটা। বেচারার কথা শেষ হওয়ার আগে পিছন থেকে একজন অন্তত গম্ভীর ও ভড়কি কণ্ঠস্বর ভেসে উঠল, প্যাক ইট আপ। দিদি চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়েছে। সে দুই হাত পকেটে গুজে শান্ত ভঙ্গিতে নিজের সানগ্লাসটা খুলে ফেলছে। শুভ্রকে একদম কাছে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির বুকের ভেতরটা আবারও অবদ্ধের মতো কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে এক গ্রাস অভিমান এসে সেই কাঁপুনিকে চাপা দিয়ে দিল। সে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল।
শুভ্র দোকানদারের দিকে তাকিয়ে পুনরায় গম্ভীর গলা বলল, ফার্স্ট প্যাকেট। দোকানদার এবার আর দেরি করল না, চট জলদি ড্রেসটা প্যাক করে শুভ্রর হাতে তুলে দিল, যা দেখে রিদি আর চুপ থাকতে পারল না। সে শুভ্রর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বিরক্ত সুর বলল, আরে ভাই, আপনি এই তেনাটা এতগুলো টাকা দিয়ে কিনলেন? আরে এই তেনার দাম কোনোভাবে 500 টাকার উপরে হবে না, শুধু শুধু লস খাচ্ছেন। শুভ্র এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ কড়া গলায় ধমক দিয়ে বলল, শাট আপ ইডিয়েট। শুভ্রের এমন বজ্রকঠিন ধমকে হৃদি এক মুহূর্তে চুপকে যায়, তার মুখটা মুহূর্তে ছোট হয়ে গেল। শুভ্র কামড়া থেকে শপিং ব্যাগটা ছো মেরে তুলে নিল এবং সেটা হৃদির দিকে বাড়িয়ে শীতল করে বলল, হোল্ড দিস। হৃদি থতমত খেয়ে ব্যাগটা হাতে নিয়ে শুভ্র তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে শাসানো ভঙ্গিতে বলল, নেক্সট টাইম যদি আবার দেখি কোনো দোকানে এসে এরকম ফালতু সিনকেট করছিস, তবে তোর এই 2 পকেটে বাড়িতে বসে রাখবো। আমার একদম সময় লাগবে না, আন্ডারস্ট্যান্ড? বলে হৃদির হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে শুভ্রার কাছে এসে দান করে দিল শুভ্র। হৃদি ব্যথায় উ করে উঠল, কিন্তু শুভ্রের পাথুরে চাহনি দেখে শব্দ করার সাহস পেল না। তাকে শুভ্রার জিম্মায় ছেড়ে শুভ্র এক মুহূর্ত দেরি না করে গটগট করে শোরুমের বাইরে চলে গেল। শুভ্রা হৃদির লাল হয়ে যাওয়া মুখ আর গাল ফুলানোর দশা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে? এমন গাল ফুলিয়ে আছিস কেন? ভাইয়া কিছু বলেছে নাকি? হৃদি এক বুক অভিমান চেপে রেখে কোনো মতো মাথা নিচু করলো, কিছু না রে, এমনি মাথাটা একটু ধরেছে মনে হয়। শুভ্র আর কথা বলল না। সে মনের সুখে ঈদে যা যা দরকার সব কেনাকাটা করলো। কেনাকাটা বিশাল এক ব্যাগ ঈশানের হাতে ধরে দিয়ে তারা সবাই মিলে ভেতরে একটা দামি রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। হৃদি, শুভ্রা, ইমন, ঈশান আর শুভ্র সবাই মিলে একটা বড় টেবিল দখল করে বসলো। ওয়েটার এসে মেনুর কার্ড দিল। সবাই যখন খাবার অর্ডার ব্যস্ত, ঠিক তখনই শুভ্র হঠাৎ টেবিলের অন্য পাশে বসা ঈশানের দিকে তাকে একটু কৌতূহল করে বলে, ঈশান ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? ঈশান মেনু কার্ড থেকে চোখ সরে মৃদু কি বলবে? শুভ্র বেশ সিরিয়াস ভঙ্গিতে চিবুকে হাত দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, তারা কি আমাদের মতো আনন্দ করে ঈদ করতে পারে না? শুভ্রার এমন অদ্ভুত আর শিশুদের মতো প্রশ্নে টেবিলে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, এমনকি গভীর হয়ে মগ্ন থাকা শুভ্র একবার মাথা তুলে শুভ্রার দিকে তাকালো। রীতি অবাক হয়ে ভাবলো, হঠাৎ শুভ্রের মাথায় এত চিন্তা কেন এলো? ঈশান কিছুক্ষণ চুপ রইল, জেনে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তার জানা নেই। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে অন্তত শান্ত কিন্তু গম্ভীর গলায় সে বলতে লাগলো, দেখ শুভ্রা, ঈদ শব্দটার অর্থ তো আনন্দ, বারবার ফিরে আসা আনন্দ। ইসলাম ধর্মে ঈদ হলো মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য নির্ধারিত দুটি বিশেষ পুরস্কার, ঈদ উল ফিতর আর ঈদ উল জুহা। এটি নিছক কোনো সামাজিক উৎসব নয়, বরং এর সাথে ইবাদত আর বিশ্বাসের গভীর সম্পর্ক জড়িয়েছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা ঈদ উল ফিতর পালন করি। শুভ্র এক মুহূর্ত থেমে হৃদি আর শুভ্রার উৎসুক চোখের দিকে তাকে আবার বলতে শুরু করলো, এখন তোর প্রশ্নে আসি। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদ মুসলিমদের জন্য নির্দিষ্ট ইবাদতের অংশ। এই জন্য অন্য ধর্মের মানুষ সেজন্য ইসলামিকভাবে ঈদ পালন করার কোনো বিধান নেই। যেমন আমাদের জন্য তাদের ধর্মীয় উৎসব পালন করার সুযোগ নেই। তবে ইসলামের শিক্ষা হলো, আনন্দের দিনে আমরা প্রতিবেশী বা পরিচিত অমুসলিমদের সাথে সৌজন্য বিনিময় করতে পারি, তাদের খাবার খাওয়াতে পারি, কিন্তু উৎসবের যে মূল চেতনা বা ধর্মীয় ইবাদত সেটা একান্ত মুসলিমদের। তাই তারা সামাজিকভাবে আমাদের আনন্দে সামিল হতে পারলেও ইসলামের শরীয়ত অনুযায়ী তাদের কোনো ঈদ নেই। শুভ্র এই স্পষ্ট এবং যুক্তির উত্তর শুনে টেবিলে সবাই একদম চুপ হয়ে গেল, এমনকি হৃদি অবাক হলো। মানুষটা সব কিছু এত গভীরে জ্ঞান রাখে, অথচ তার মনের খবরটা রাখতে পারলো না। শুভ্রার মনটা মুহূর্তেই কেন জানি বিষণ্ণ হয়ে গেল। তার সেই হঠাৎ খারাপের কারণটা সে ছাড়া আর টেবিলের কারো জানা নেই। সবার এই গম্ভীর নীরবতার মাঝে হঠাৎ ইমন চটপটে গলায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ব্রো, আমাদের বাসায় কিন্তু কাল তোমাদের দাওয়াত। কাল অনেকের আয়োজন হবে, সবাই মিলে অনেক মজা হবে। তুমি হিন্দু হয়েছো তো কী হয়েছে, ঈদ তো খুশির দিন, আর আল্লাহ আনন্দ সবার জন্য। আল্লাহ প্রদত্ত কোনো উৎসব তার সৃষ্টি বা বান্দার মিলেমিশে পালন করে তিনি নিশ্চয়ই বিরক্ত হন না, কারণ তুমি হিন্দু হলে স্বয়ং আল্লাহ তো তোমাকে সৃষ্টি করছেন, তাই না? তাহলে তুমি তো তারই সৃষ্টি, তারই বান্দা। তার দেওয়া উৎসবে সামিল হতে তোমার বাধা কোথায়?
ইমনের এমন সোজাসাপটা আর আবেগী কথা শুনে ইমন কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের চুলে হাত বুলোল। সে স্লান হাসলো ঠিকই, কিন্তু মুখ ফুটে কোনো উত্তর দিল না। টেবিলের চারপাশে হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। শুভ্র একদম চুপচাপ। সে মনে মনে খুব ভালো করে জানে ঈশানকে হাজারবার বলল সে সহজে তাদের বাসায় আসবে না। এর আগের বার অসংখ্য দাওয়াত দেওয়া হয়েছে, পিড়াপিড়ি করা হয়েছে, কিন্তু ঈশানের সবসময় খুব বিনয়ের সাথে এড়িয়ে গেছে। তবে শুভ্র দম্বার পাত্র নয়। নিজের দেশ আর বন্ধুর প্রতি টান থেকে সে নাছোড়বান্দা হয়ে গেছে। ঈদের দিন পুরোটা সময় ঈশানকে নিজের সাথে নিয়ে ঘুরে বেড়ানো শুভ্রর কাছে এক মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। শুভ্র সেই চিরচেনা গম্ভীর মেজাজে রিদি আর ইমনকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি ঘুরে চলে গেল। বাড়ির ভিতর পা রাখতে ইমন রিদিকে দেখলো শোবার ঘরে এলাহি কাণ্ড চলছে। ইকবাল হোসেন আলমারি থেকে কাপড় বের করতে করতে তাড়াতাড়ি বলছেন, এসেছিস তোরা? যাক বাবা, তা যা তো গিয়ে তাড়াতাড়ি তোদের দরকারি কাপড় চোপড়গুলো গুছিয়ে নি। ইমন অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন আব্বু হঠাৎ গোছগাছ কেন? আমরা কি কোথাও যাচ্ছি? রাবেয়া হোসেন তখন একটা বড় ট্রাঙ্ক গোছাতে ব্যস্ত। তিনি মুখ তুলিয়ে মুচকে এসে বললেন, হ্যাঁ রে পাগল, আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। ইচ্ছে ছিল এবার শহরে ঈদ করবো, কিন্তু তোদের মামা হঠাৎ মত ঘুরিয়ে ফেলেন। তিনি চাইছেন এবার আমরা সবাই মিলে নারীর টানে গ্রামের বাড়িতে ঈদটা গিয়ে করি। তোদের বড় মামা ওখানে থাকবেন। মায়ের মুখে গ্রামের বাড়ি যাওয়ার কথা শোনা মাত্র এমন খুশিতে চিৎকার করল, ইয়া দারুণ হবে! কতদিন পর গ্রামে যাব, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা দিব, ঘোরাঘুরি, উহ, ভাবতেই যার জমে যাবে। দিদির মনের কোণে যেন খুশির ঢেউ আশ্রে পড়ল। অনেকদিন হলো নানুর বাড়ি যাওয়া হয় না। সেই মেঠো পথ, পুকুরঘাট, গাছগাছালি ঘেরা শান্ত গ্রামটা দিদির খুব প্রিয়। আর এবার তো ঈদে সবাই একসাথে থাকবে, আড্ডা আর হুল্লোড়ে গ্রামটা মেতে উঠবে। ভাবতেই দিদির সারা শরীর ক্লান্তই যেন এক নিমেষে উবে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের আলমারি ছুটে গেল। আলমারি খুলে ঝটপট তার প্রিয় জামাকাপড় বের করে শুরু করলো। কিছুদিন আগে কেনা নতুন ঈদের ড্রেসগুলো সযত্নে ব্যাগে গুছিয়ে রাখলো। একটা অদ্ভুত শিহরণ কাজ করছে তার মনে। গ্রামের সেই মুক্ত বাতাস আর প্রিয়জনদের ভিড়ে এবার ঈদটা নিশ্চয় অন্যরকম কাটবে। এদিকে শুভ্র আর শুভ্রা বাড়িতে পা রাখতে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরী মুখে একই খবর শুনতে পেল। গ্রামের বাড়ি যাওয়ার তোড়জোড় দেখে শুভ্র যখন উল্টো পথে বাড়ির বাইরে বের হতে চাইল, তখনই সোহান চৌধুরী গম্ভীর করে ডাক দিলেন, এই রাতে আবার কোথায় যাচ্ছিস? যা, গ্রামে যাওয়ার দরকার। যা যা কাপড় লাগবে কাজের মেয়েদের বল, ওরা গুছিয়ে দিবে। শুভ্র শান্ত স্বরে উত্তর দিল, দরকার নেই, আমি নিজেরটা নিজেই গুছিয়ে নেব। আর হ্যাঁ, যেহেতু গ্রামে যাওয়া হচ্ছে, তাই আমার সাথে আমি ঈশানকেও নিয়ে যাব। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়ল। তিনি ভুরু কুচকে কর্কের তুই পাগল হয়ে গেছিস? সামনে ঈদ, মুসলমানদের উৎসব, আর আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই মুসলমান, আর তুই ওই হিন্দু ছেলেটাকে নিয়ে যেতে চাইস? লোকে কী বলবে? বাবার এমন সংকীর্ণ চিন্তা ভাবনা শুনে শুভ্রর চোয়াল শক্ত হয়ে গেল। সে স্থির হয়ে তাকিয়ে বলল, হিন্দু ছেলে না, ভাই বলে না আপু, ও আমার ভাই লাগে। আর হিন্দু হয়েছে তো কী হয়েছে, ও কি মানুষ না? সকাল 8টায় রিদির ঘুম ভাঙলো। জানলার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক চোখে পড়তে সে আনমরা ভেঙে বসলো। চারদিকে তাকিয়ে দেখলো তার পাশে কেউ নেই। শুভ্রা, মিহা, পাখি, কেউ না। সে একাই বিছানায়। ঘরটা কেমন নিঝুম, কিন্তু জানলার ওপাশ থেকে ভেসে আসছে ঈদের খুশির আওয়াজ। গ্রামের ঈদগাহ মাঠ থেকে ভেসে আসা মাইকের আওয়াজ চারপাশ মুখরিত। সুমধুর স্বরে কেউ ইসলামিক বয়ান দিচ্ছে, আবার মাঝে মাঝে আসসালাতুল খায়রুম মিনান্নার ধ্বনিতে বাতাস ভারী হচ্ছে। হৃদে তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির উঠোনে আসতে তার চোখের চড়ক গাছ। উঠোনে এক কোণে বড় উনুন জ্বলছে। সেখানে বিশাল হাঁড়িতে শ্যামাইয়ের ফিরনি রান্না হয়েছে। ঘিয়ের মিষ্টি সুবাসে পুরো বাড়ি মমা করছে। বাড়িতে মহিলারা গহনা, নতুন শাড়ি, খসখস শব্দ তুলে রান্না তদারকি করছে। কেউ পিঠা বানাচ্ছে, আবার কেউ চাটনি তৈরিতে মগ্ন। একটু দূরে আমতলায় জলচৌকি পেতে মিহি, পাখি আর শুভ্রা জটলা পাখি বসে আছে। সবার হাতে মেহেন্দি, গাঢ় আলপনা। রিদিকে দেখে পাখি খিলখিল করে হেসে উঠল। সে এগিয়ে এসে রিদির হাত ধরে বলল,
কিরে ঈদ মোবারক, কেমন আছিস? এখন ঘুম ভাঙলো? আমরা কত ডাকলাম, তোকে ধাক্কা দিলাম, কিন্তু তোর কোনো সাড়া শব্দ নেই। মনে হচ্ছে কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিস। হৃদি লজ্জায় একটু জিভ কাটলো। একটা লম্বা হাই তুললে আলসেমি মাকে গলায় বলল, ঈদ মোবারক। আসলে কাল রাতে তো অনেক দেরি হয়ে গেছিল, তাই একদম বুঝতে পারিনি। শুভ্র হৃদির চোখের দিকে হালকা কালি দিকে মুচকে আসলো। সে হয়তো জানে না কালির রহস্য। সে হাত নেড়ে বলল, ঈদ মোবারক। হয়েছে, কাল রাতে তো মেহেন্দি লাগাস নি, এখন লাগা। হৃদি হাতটা সরিয়ে নিয়ে কাচুমাচুগুলো, ঈদ মোবারক না রে, আমার এখন একদম ইচ্ছে করছে না। তোরা পড়ছিস তাতেই থাক, দিব না। কিন্তু গ্রামের এই ডানপিটে মেয়েগুলোর কাছে হৃদি ওজোর টিকলো না। মিহি এক প্রকার জোর করে হৃদিকে টেনে আনলো। ওর মেহেন্দি লাগানো শুকনো হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিল। তারপর পরম মমতায় হৃদির কোমর হাতে তালুতে লতা পাতার এক শুষ্ক নস্কা ফুটিয়ে দিল। এদিকে বাড়ির পুরুষদের মধ্যে শ্বাস রব উঠে গেছে। নামাজের সময় এসেছে। পুকুর ঘাটে পানি ছেটানোর শব্দ আর হাসাহাসি শোনা যাচ্ছে। পুরুষদের দল বেঁধে ঈদগাহ নামাজে পড়তে গেলে বাড়ির মহিলা গোসলের সুযোগ পাবে। রীতি যখন নিবিষ্ট মনে নিজের হাতে মেহেন্দির শুষ্ক ডিজাইনটা দেখছিল, ঠিক তখনই বাড়ির ভিতরে ধীর পায়ে প্রবেশ করল শুভ্র। মুহূর্তের মধ্যে উঠোনের সব কোলাহল যেন থেমে গেল। সবার চোখ আটকে গেল শুভ্রর দিকে, এমনকি হৃদিও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্র আজ ধবধবে সাদা একখানা কারুকার্য করা পাঞ্জাবি পরছে। আস্তিনে দুটো কনুই পর্যন্ত নিখুঁত ফোল্ড করা, যার ফলে তার সুগঠিত হাতের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথে ম্যাচিং সাদা পায়জামা আর বাঁ হাতে সে দামি ব্ল্যাক স্মার্ট ওয়াচ। চুলগুলো এখনো ভেজা, মাত্র গোসল ছেড়ে আয়নায় পানির কণাগুলো রোদের হীরের মতো চিকচিক করছে। হাতে একটা শৌখিন জায়নামাজ। দিদি এই মুহূর্তে জাস্ট হয়ে গেল। হৃস্পন্দনটা এক পলকের জন্য থমকে গিয়ে আবারও দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। এই জন্য এক চেনা শুভ্রকে নতুন করে আবিষ্কার করলো। ইতিমধ্যে গ্রামের কয়েকজন চঞ্চল কিশোরী আর যুবক দৌড়ে এলো। শুভ্রের সাথে কোলাকুলি করে ঈদ মোবারক জানালো। বিলকিস চৌধুরী পরম মমতায় এগিয়ে গেলেন। শুভ্রকে আপাত মস্তক থেকে মুগ্ধ হয়ে বলে, বা মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো জান্নাতি পুরুষ। আমার তো চোখ সচ্ছে না। শুভ্র বিনয়ীতে হাসি মুখে উজ্জ্বল করে বলে, আসসালামু আলাইকুম চাচি, ঈদ মোবারক, দোয়া করবেন। সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে লাগলো। আনন্দ আর হুল্লোড়ে মুখর হয়ে উঠলো চারপাশ। ঠিক তখনই ইমন এক লাফে দৌড়ে এসে শুভ্র কোমর জড়িয়ে দিল। সে আবদার সুরে চেঁচিয়ে বলে, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ব্রো, ঈদ মোবারক। আগে সালামি দাও, তারপর কথা। শুভ্র ইমনের কান হালকা করে মুচকে ধরে শাসন করা ভঙ্গিতে বলে, আগে নামাজ, তারপর সালামি, বুঝেছিস? ইমনের কানের ব্যথা পাওয়ার ভান করে মুখ কুচকে বলল, কান ছাড়ো, নামাজ পড়িনি, না দিলে খবর আছে তোমার, তখন বুঝবি সালামি কারে কয়। ঠিক তখনই মেয়ে হাসতে হাসতে এগিয়ে, শুভ্র ভাইয়া ঈদ মোবারক। আমাদের সালামিটা কিন্তু একদম রেডি রেখো, কোনো বাহানা চলবে না। শুভ্র এবার সবার দিকে তাকিয়ে কৌতুক মাখা হাসিতে বলল, নামাজে যাচ্ছে, আসার সময় কাঁঠাল গাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আসবো তোদের সবার জন্য। তোরা শুধু হা করে আমার দিকে তাকিয়ে থাকিস, দেখিস কত টাকা দিই। শুভ্রের এই রসিকতা শুনে বাড়ির উঠোনে থাকা সবাই একসাথে হো করে হেসে উঠল। চারপাশে এই হাসি খুশি আর উৎসবের মুখর পরিবেশে সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতেছে। কিন্তু হৃদি একদম চুপচাপ। সে একপাশে দাঁড়িয়ে অপারক চোখে শুভ্রকে দেখছে। শুভ্র কি সুন্দর, সবার সাথে হাসছে, কথা বলছে, সবার আনন্দ ভাগ করে নিচ্ছে। কিন্তু হৃদির মনের ভেতরে তখন অন্যরকম এক দ্বন্দ্ব সরেছে। তার দু চোখে শুধু ওই মানুষটার প্রতি একরাশ মুগ্ধতা আর না বলা হাহাকার। হঠাৎ হৃদির মনের গহীনে একটা চিন্তা তীরের মতো এসে বিঁধল। সুব্রত এখন শুধু তার ভালোবাসার মানুষটাই। সুব্রতার তিন কবুল বলা বৈধ স্বামী। সরিতা হিসেবে শুভ্রর উপর তার সবটুকু অধিকার আছে। তবে শুভ্র কেন তার থেকে এত দূরে থাকে? কেন তাকে সেভাবে স্পর্শ করে না? কেন তাদের মাঝে এই দুর্ভেদ্য দেওয়াল? শুভ্রের বাড়ির সব পুরুষরা নামাজ পড়তে বেরিয়ে গেল। সাথে সাথে শুরু হলো মেয়েদের গোসলের ধুম। একে একে সবাই গোসল সেরে নিল। হৃদি গোসল শেষ করে প্রথমে সাধারণ একটা কামিজ পরে চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিল। তারপর আলমারি থেকে বের করে তার পছন্দের একটা সাদা রঙের চুড়িদার পরল। সুন্দর করে চুলগুলো বেঁধে ওড়নাটা পরিপাটি করে জড়িয়ে নিল। ঠোঁটে দিল হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল। সবশেষে আয়নায় নিজেকে একবার দেখে নিল হৃদি।
ঈদের দিনে নতুন কাপড়ে সবাইকে যেন একটু বেশি সুন্দর লাগছে। শুভ্রা, মিহা, পাখি সবাই নতুন কাপড় পরে সেজেগুজে ড্রয়িং রুমে আসলো। বাড়ির পুরুষেরা নামাজ পড়ে ততক্ষণে ফিরে এসেছে। শুভ্র চলে গেছে। ইতিমধ্যে ঈশান গোসল করে রুম থেকে বেরিয়ে সবার সাথে কথা বলছে। সোহান চৌধুরীর মন পুরোপুরি জয় করতে না পারলেও শুভ্রর বড় চাচা মাহবুব চৌধুরী, চাচি বিলকিস বানুর মন সে ঠিক জয় করে নিছে। তাদের কাছে ঈশানকে খুব ভালো লাগছে। হিন্দু হলে কি হবে, ছেলেটা মন একদম সৎ আর অমায়িক। রীতি রুম থেকে বেরিয়ে বড়দের সম্মান জানিয়ে প্রথমে মাহবুব চৌধুরীকে সালাম বলেন। আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক। মাহবুব চৌধুরী হেসে বললেন, ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক মামনি। বলে তিনি পাঞ্জাবির পকেট থেকে 4,000 টাকার কচকচে নোট বের করে হৃদির হাতে দিলেন। হৃদি প্রথমে নিতে না চাইলেও তিনি জোর করে দিলেন। একে একে হৃদি বাড়ির সব বড়দের সালামি দিল। সবাই খুশি মতো সাধ্য মতো সালামি দিল। শুভ্রা, মিহি, পাখি তারা একই কাজ করলো। সবার সাথে তখন সালামি টাকার তোলা। ঠিক সেই মুহূর্তে হৃদি দেখল শুভ্র ঈশানের পাশে বসে ফোন টিপছে। হৃদির সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। শুভ্র এবার ফোন থেকে চোখ সরিয়ে হৃদির দিকে তাকে শান্ত গলায় বলল, ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ঠিক তখনই হৃদি ঈশানের দিকে তাকে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, জানি আপনার ধর্ম হিন্দু, কিন্তু আনন্দ উইশ করা নিশ্চয় পাপ না, তাই বলছি ঈদ মোবারক। ঈশান হালকা হেসে মাথা নেড়ে বলল, ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক বোন। বলে ঈশান পকেট থেকে 1,000 টাকা বের করে ঈদের দিকে দিল। ঠিক তখনই শুভ্র ছো মেরে টাকাটা কেড়ে নিয়ে বলল, পাইছি কি সবাই? ছোট বলে ওদেরকে খালি টাকা দিতে হবে, আর আমরা বড় হয়েছে বলে কি আকাশ থেকে উড়ে এসে পড়ছি? রিদি ভুরু কুচকে রেগে গিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, তাই বলে আপনি আমার টাকাটা নিয়ে নিলেন? আমার টাকা দিন বলছি। শুভ্র টাকা দিল না, উল্টো আচমকা রিদির হাত থেকে বাকি সব সালামি টাকা এক ঝটকায় কেড়ে নিল। রিদি তখন মরিয়া হয় শুভ্রের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এপাশ ওপাশ করছে, আর শুভ্র দুষ্টুমি করে টাকাগুলো উপরের দিকে ঘুরিয়ে উপরে তুলে ধরছে। কিছুতেই দিচ্ছে না। ড্রয়িং রুমে বসে থাকা বাড়ির সবাই দুজনে এই খুনসুটি দেখে হো করে হাসছে। এক সময় উপায় না পেয়ে রিদি সোহান চৌধুরীর দিকে তাকিয়ে নালিশ করে বলল, মামা, তোমার ছেলেকে কিছু বলবে? সোহান চৌধুরী হেসে কুটে তিনি ছেলেকে আদরে ধমক দিয়ে বলেন, শুভ্র, দিয়ে দে ওর টাকাগুলো, মেয়েটাকে আর খেপাস না। শুভ্র বিন্দুমাত্র বিচলিত হলো না। সে নিজের মতো চেয়ারে বসে আয়েসি ভঙ্গিতে সবার আগে নুডলস খেতে খেতে নির্বিকার বলায় বলল, ও এত টাকা সামলাতে পারবে না, তাই আমি ওর ভালোর জন্য নিজের কাছে রেখে দিছি। রিদি এবার জেদ ধরে বসলো, কে বলেছে আমি সামলাতে পারবো না? দেখেন, আমার টাকা ফেরত দেন। শুভ্র আর কোনো কথা বলে না, চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ঈশান সুযোগ বুঝে শুভ্রের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, বস, শুনেছি ঈদে হাজবেন্ডরা তাদের ওয়াইফকে স্পেশাল সালামি দেয়, আর আপনি এখানে নিজের স্ত্রীর সালামিটাই কেড়ে নিলেন। বাবা, দারুণ কাজ করছেন আপনি। শুভ্র কোনো কথাই বলল না। সে নিজের মতো নির্বিকার ভঙ্গিতে খেতে লাগলো। ইকবাল হোসেন হাসি মুখে এগিয়ে এসে দিদির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, মা, রাগ করিস না, ও একটু দুষ্টুমি করছে, টাকা দিয়ে দিবে। দিদি অভিমানে গাল ফুলিয়ে চেয়ারে বসে পড়ল। তার মুখটা ছোট হয়ে গেল। বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসে পড়ল। ঈদের হরেক রকমের সুস্বাদু নাস্তা খেতে শুরল। শ্যামাই, ফিরনি আর নুডলসের গন্ধে পুরো বাড়ি মমা করছে। সবাই গল্প আর হাসাহাসিতে মেতে উঠল। খাওয়া দাওয়া শেষ করে শুভ্রের পিছু নিল রিদি। সে বারবার মিনতি করে বলল, ও শুভ্র ভাই, আমার টাকাগুলো দেন। শুভ্র নাছোড়বান্দা। সে রিদির কথা গায়ে মাখলো। হাঁটতে হাঁটতে সে বাড়ির ছাদে উঠে দিল। তখন তার দেখা দেখি পেছন থেকে রিদিও ছাদে গেল। রিদি ছাদে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে যেদিকে গেল বলল, আপনি আমার টাকা দিবেন না তাহলে? শুভ্র এক পা পায়ের উপর ভাঁজ করে দাঁড়ালো। তারপর বুকে হাত দিয়ে গম্ভীর ভঙ্গিতে রিদির দিকে তাকিয়ে বলল, নো। রিদি এবার একটু নরম হলো। আপনার তো টাকার অভাব নেই, তাহলে আমার এই কয়টা টাকা নিয়ে আপনার কি যায় আসে? শুভ্র ঠোঁট বাঁকিয়ে হাসি চেপে রাখলো। সে নিজেকে শক্ত করে গম্ভীর করে বলে, যায় আসে, এই টাকাগুলো ভবিষ্যতের জন্য। রিদি অবাক হয়ে বলল, ভবিষ্যৎ মানে? শুভ্র একটু বাঁকা হাসি বলল, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না, তাদের জন্য আমি এগুলো জমিয়ে রাখবো। দিদি ভুরু কুচকে মুখ বাঁকিয়ে ঝাঁঝালো করে বলল, তো আপনার বাচ্চার সাথে আমার টাকার কী হ্যাপা? আপনার বাচ্চার জন্য আপনি জমান, আমার খুচরো পয়সাগুলো নিয়ে টানাটানি করছেন কেন? শুভ্রের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে রিদির একদম সামনে দাঁড়ালো।
রিদি কিছুটা অপ্রস্তুত হয়ে পা পিছিয়ে যেতে শুভ্র ওর পথ আটকে দিল। শুভ্র 2 হাত পেছন দিয়ে একটু ঝুঁকে মাথা নিচু করলো। রিদির কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে একদম নিচু বলে, হাদারাম, আমার বাচ্চা আর তোর বাচ্চা তো একই, আর বাচ্চার মা তো তুই হবি, ইডিয়েট। কথাটা শোনা মাত্র রিদির চোখ বড় বড় হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখটা লজ্জায় আপেলের মতো টকটকে লাল হয়ে উঠল। শুভ্র তার এই অবস্থা দেখে একগাল বাঁকা হাসে 2 হাত পকেটে ঢুকিয়ে নিল। সে ছাদে থেকে আয়েসি ভঙ্গিতে গুনগুন করতে বলল, নওশাদ শেষে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকলে লাল শাড়ি। লাইনটুকু বলে শুভ্র আচমকে এক পা এগিয়ে এসে রিদির কানের কাছে মুখ এনে পুনরায় গম্ভীর করে বলল, বিয়ান সাজন সাজিব, আমার পাশে বসিব, আদর দিব তোমারে বাসরে নিয়ে। দিদির লজ্জায় এবার সত্যি মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। সারা শরীর যেন একটা বিজলি খেলে গেল। শুভ্রর এমন কি অসভ্য গান গাইছে, লোকটা কি আজ পাগল হয়ে গেল নাকি? তার স্পন্দন যেন নিজেকে কানকে ছাড়িয়ে যাচ্ছে। দিদি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। হঠাৎ শুভ্র ওর দিকে একটা ইশারা করে হৃদের হাতে ওর কেড়ে নেওয়া সব সালামের টাকাগুলো ধরিয়ে দেয়। দিদি প্রথমে অবাক হয়, পরক্ষণে ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গম্ভীর করে বলে, আচ্ছা, আপনার মনে আছে কি বলেন তো? এই রাগী, এই শান্ত, না মানে আপনি সাপের মতো খোলস বদলান কিভাবে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেল, তারপর আলতো করে হৃদির কপালে একটা চুটুল টোকা মেরে মুচকে আসলো। সে ধীর পায়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। নামতে নামতে উচ্চস্বরে গান গেছে, যেন গানের সুর দিয়ে হৃদির মনে সব প্রশ্ন উত্তর দিয়ে। এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু খোঁজো, আমায় তো খোঁজো না। শুভ্রের দরাজ কণ্ঠে সেই গান হৃদির কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হচ্ছে। হৃদি পাথরের মতো ছাদে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতে থাকা সালামি টাকাগুলো একবার তাকালো আর একবার সিঁড়ির দিকে। লোকটা আসলে অদ্ভুত, কখনো বাঘের মতো গর্জে ওঠে, আবার কখনো শরবতের আকাশের মতো শান্ত আর মায়াবী। দিদি বিড়বিড় করে নিজেকে বলল, লোকটা কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি সবটাই তার পাগলামো? শুভ্রকে খুঁজতে খুঁজতে ঈশান বারান্দা দিয়ে যাচ্ছিল। কিছু দূর হাঁটতে হঠাৎ পিছলে কোনো একটা জিনিসের পা পড়তে ধপাস করে মেঝের উপর আছাড় খায়। কোমরে তীব্র ব্যথায় কাঁকিয়ে উঠে। আড়াল থেকে কেউ একজন খিলখিল করে হেসে চিৎকার করে বলে, ঈদ মোবারক ঈশান ভাইয়া, সালামি দিন। ঈশান দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে শুভ্রা দাঁত বের করে হাসছে। ঈশান নিজের জুতোর তলার দিকে তাকিয়ে দেখলো চটচটে পিচ্ছিল জাতীয় কিছু লেগে আছে। এই কাণ্ডটা যে শুভ্রার কাজ তার আলাদা করে বলে দিতে হবে না। সে শুভ্রার দিকে চোখ রেখে বলল, এই, ওটা কি ছিল, কি করলে তুমি এটা? শুভ্রা একগাল হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, স্পেশাল উইশ। ঈশান অবাক হয়ে চেঁচিয়ে বলল, এইভাবে কেউ উইশ করে শুনি? শুভ্র হাত নেড়ে বলল, এটা হচ্ছে বাকিদের থেকে আলাদা, সবাই তো হাসি খুশিতে উইশ করে, আর আমি এভাবে স্পেশাল কায়দা করলাম। এখন আর কথা না বাড়িয়ে আমার ঈদের সালামিটা জলদি বের করে দিন। ঈশান ব্যথায় কোমর ঘষতে ঘষতে মুখ কুচকে বলে, দিব না। যদি ভালোভাবে উইশ করতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু এখন এমন কায়দায় উইশ করে আমার কোমরটাই ভেঙে দিয়েছেন। তখন ওই সালামির টাকা দিয়ে আমি আগে নিজের কোমরের চিকিৎসা করে যাও, 1 পয়সা পাবে না। শুভ্র ঠোঁট উল্টিয়ে অভিমানের সুরে বলল, ওই সব পুরনো কাসুন্দি বাদ দিন। রিদিকে 1,000 টাকা দিয়েছেন, আমি কি দোষ করছি? ঈশান ব্যথায় মুখ কুঁচকে ফেল। ফাজিল মেয়ে, এত বড় একটা কাণ্ড করে আবার জিজ্ঞেস করছে কি দোষ করছি। রিদির মতো কি তুমি ভদ্রমের মতো উইশ করছো? পড়েছে তো আমার কোমরটা ভেঙে। শুভ্র ব্যাপার একটু অবাক হওয়ার ভান করে বলল, তার মানে আমি কি অভদ্র? ঈশান দাঁতে দাঁত চেপে বলল, তার থেকেও বেশি। শুভ্র পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে শুভ্র সেই গম্ভীর আর ভারী কণ্ঠস্বর, কি হচ্ছে এখানে? ঈশান আর শুভ্রা ঝট মেরে সামনে তাকায়। শুভ্র দুদিকে ঘাড় বাঁকিয়ে ঈশানকে মেঝের উপর বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ভুরু কুচকে বলে, কি হয়েছে, তুমি এইভাবে মেঝেতে বসে আছো কেন? ঈশান একবার বিরক্তি নিয়ে শুভ্রার দিকে আঙুল এসে বলল, আমি ইচ্ছে করে এসব করিনি, শুভ্র এমন করছে, এখানে কি একটা পিচ্ছিল জিনিস বাঁকিয়ে দিছে, আমি সেখানে পা দিতে ধপাস করে পড়ে গেছি। মুহূর্তের মধ্যে শুভ্রের চোখের চাহনি বদল গেল। সে শুভ্রের দিকে তাকিয়ে কড়া এক ধমক দিল, শুভ্রা, এটা কোন ধরনের বেয়াদবি? দিনে দিনে
খুব বেশি বেয়াদব হচ্ছিস, তাই না? এরপর যদি কোনোদিন এমন কিছু শুনি তবে এক চড়ে তোর সব দাঁত ফেলে দিব। মুহূর্তের মধ্যে শুভ্র হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অপরাধীর মতো ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না, ভুল হয়ে গেছে। এই বলে শুভ্র মাথা নিচু করে চলে যেতে নিল। ঈশান পিছন থেকে ডেকে উঠল, দাঁড়াও, এই যে জিনিসটার জন্য এমন কাজ করলে এখন সেই জিনিসটা না নিয়ে চলে যাচ্ছ? শুভ্রের চোখে জল টলমল করছে। সে ধরা গেল, না লাগবে না ভাইয়া বলেই শুভ্র দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। ঈশান বুঝল মেয়েটা বকা খেয়ে ভীষণ অভিমান করছে। সে মেঝ থেকে অনেক কষ্টে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো। শুভ্রর দিকে তাকিয়ে একটু অনুযোগী সুর বলল, বস, ওকে অত বকলেন কেন? ছোট মানুষ একটু একটু দুষ্টামি করছে। শুভ্রের মেজাজ তখন কিছুটা চড়া। সে ঈশানের দিকে এক পলক থেকে ব্যঙ্গ করে, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওকে আবার বলে দেবো এমন দুষ্টুমি করতে। বেলা 11টা বাজে। তপ্ত রোদ জানলার পর্দা ভেদ করে শুভ্রের ঘরের মেঝেতে এসে পড়েছে। দিদি টিপ টিপ পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা দুরু দুরু। বাড়ির সবাই সালামি দিল, অথচ শুভ্র তার নিজের জামাই হয়ে 1 টাকা পকেট থেকে বের করলো না। এটা কিছুতেই হজম করতে পারেনি। দিদি দরজায় হালকা উঁকি দিয়ে দেখলো শুভ্র এখন আর পাঞ্জাবিতে নেই। একটা ধবধবে সাদা শার্ট, কালো প্যান্ট পরে বিছানায় বাবু হয়ে বসে ল্যাপটপে কি যেন করছে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনে দেখে স্থির। দিদি ভাবলো চুপি চুপি উঁকি দিয়ে দেখবে, কিন্তু শুভ্র স্ক্রিন থেকে চোখ না সরে একদম শান্ত হতাশ শীতল গলা বলে, উকি না মেরে রুমে আয়, কেন এসেছিস সেটা বল। দিদি চমকে উঠে এক পা পিছিয়ে গেল। লোকটা কি অন্তর্যামী নাকি? পেছনে চোখ আছে নাকি? রীতি এক বুক সাহস সঞ্চয় করে গট গট করে রুমে ঢুকলো। শুভ্র একদম সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেরামি করে বলে, আচ্ছা আপনি সালামি দিলেন না কেন? আগে ভাই হিসেবে না দিলেও কিছু বলতাম না, কিন্তু এখন আপনি আমার হাজব্যান্ড, এখন তো এটাও মানতে পারছি না কিছুতেই না। শুভ্র ল্যাপটপ থেকে এক পলক হৃদির রাগি রাগি লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। পরক্ষণে স্ক্রিনে মন দিয়ে একদম নির্লিপ্ত করলে, সালামি নেই, যা এখান থেকে। দিদি যে এবার যেন ফেটে পড়লো, যে চেপে গেলো মাথায়। সে 2 পা এগিয়ে এসে চেঁচিয়ে বলল, বললেই আমি বিশ্বাস করবো? সাইফান শুভ্র চৌধুরীর পকেটে টাকা নেই, এই কথা কোনো অসুস্থ সুস্থ সবল মানুষ বিশ্বাস করবে? একমাত্র সেই বিশ্বাস করবে যে আস্ত একটা পাগল ছাগল। তাহলে আমাকে কি আপনার পাগল ছাগল মনে হয়? শুভ্র ল্যাপটপের স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো না। হৃদির অস্থিরতা রেখে সে ঠোঁটের কোণে মৃদু হাসি চেপে রেখে অন্তত শীতল করে বলল, তুই তো আস্ত পাগলি, তুই আবার কবে ভালো হলি যে সুস্থ সবল মানুষের সার্টিফিকেট চাচ্ছিস? রীতি এবার 2 কোমরে হাত দিয়ে তেরামি করে দাঁড়িয়ে গেল। গলার স্বরে এক পর্যায়ে চড়িয়ে বলে, দেখুন এখন এসব আজে বাজে বাহানা দিয়ে পার পাওয়া যাবে না, অনেক হয়েছে, এবার সালামি, তাড়াতাড়ি আমার ঈদের সালামিটা বের করুন। শুভ্র আর কথা বাড়ে না। এক হাত দিয়ে ল্যাপটপটা ফট করে বন্ধ করে দিল। পকেট থেকে চামড়ার মানিব্যাগ বের করে রিদির দিকে না থেকে একটা নোট অবহেলার ভঙ্গিতে ছুঁড়ে মারল। নোটটা রিদির পায়ে গিয়ে পড়ল। শুভ্র নির্বিকার বলল, এই নে, টাকা নিয়ে বিদায় হয়ে। রিদি বেশ আগ্রহ নিয়ে নিচু হয়ে নোটটা কুড়িয়ে নিল, কিন্তু নোটের দিকে তাকাতে তার হাত চোখ কপালে উঠে গেল। হাতের তালুতে মাত্র 2 টাকার একটা পুরনো নোট জ্বল করছে। রিদি রীতিমতো হাবার মতো নোটটার দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রিদির ওই ভ্যাবাচাকা খাওয়া মুখটা দেখে শুভ্রের পেটের ভিতর দলা পাকিয়ে আসা হাসিটা অনেক কষ্টে চেপে রাখলো। হঠাৎ রিদি চেঁচিয়ে বলল, আপনি কি আমাকে সস্তা ফকির মনে করেন? আমি এই 2 টাকা নেব আপনার কাছ থেকে? শুভ্র এবার আয়েসি ভঙ্গিতে বিছানায় গা এলে দিল। এক পায়ের উপর আর এক পা তুলে সিলিং ফ্যানের দিকে তাকে উদাস গলায় বলল, ফকির না তো, তুই যেভাবে টাকার জন্য সকাল থেকে কানের কাছে ঘ্যানঘ্যান করছে, সাধারণ ফকির এমনটা করে। অবশ্য তোকে তার থেকে উপরের স্তরে কিছু বলা যায়, কারণ আজকালকার রাস্তার ফকিরদের আত্মসম্মান আছে। একবার টাকা নেই বললে আর দ্বিতীয়বার চায় না। কিন্তু তোর তো দেখে নাছোড়বান্দা স্বভাব। দিদি অপমানে আর চরম রাগে 2 টাকার নোটটা দলা পাকিয়ে শুভ্রের মুখের উপর মারল। চোখ মুখ শক্ত করে রিরি করে দাঁতে দাঁত চেপে বলল, লাগবে না আপনার ওই পচা টাকা, কিপ্টের একটা জঘন্য কিপ্টে। বলে রিদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। ধাপ ধাপ পা ফেলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। করিডর দিয়ে যাওয়ার সময় নিজের মনে বিড়বিড় করেছি, এমন কিপ্টের আমি জীবনেও দেখিনি। নিজের বউকে 200-500 টাকা সালামি দিতে কলিজা শুকিয়েছে লোকটার। ভয় পায় টাকা দিতে, উফ। আর এই হাড়কিপ্টের লোকের সাথে আমার সারা জীবন সংসার করতে, হায় আল্লাহ,
তাহলে তো আমার সব মেপে মেপে খেতে হবে। ভাতের চাল হয়তো গুনে গুনে হাঁড়িতে দেবে। ও আল্লাহ! এসব সহ্য হবে না, ভালোই লাগে না। হৃদি রাগে কিরমির করতে করতে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা শান্ত পুরুষালী কণ্ঠ কানে আসতে এসে থমকে গেল। হাই হৃদি, ঈদ মোবারক, অনেকদিন পর দেখা হলো। এতদিন পর খালাতো ভাই রাসেলকে দেখে হৃদি বিস্ময় মাখানো গলা বলে, আরে রাসেল ভাইয়া, আপনি কখন এলেন? রাসেল হালকা হেসে আন্তরিকতা শুরু করলো, এই মাত্র মামু আসতে বলেছিল, আমি একটু দোটানায় ছিলাম, কিন্তু তুমি এসেছো জানলে কালকেই চলে আসতাম। যাই হোক, কেমন আছো? হৃদি ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে সৌজন্যের সাথে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশের খানিকটা মাথা চুলকায়, তারপর চোখের কোণে দুষ্টুমি আর কিছুটা মুগ্ধতা মিশিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু এখন তোমার সাথে কথা বলে মনটা আরো ভালো হয়ে গেল। রাসেলের বাড়তি প্রশংসা শুনে হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো, মুখে তা প্রকাশ করলো না। সৌজন্যতা বসায় রেখে স্থির থাকলো। রাসেল পুনরায় উৎসুক হয়ে বলল, তা কতদিন আছে এখানে? হৃদি ধীরে দায় সারা উত্তর দিল, সেটা আব্বু আম্মু জানেনি। রাসেল এবার খোঁজ মেজাজে প্রস্তাব দিল, চলো না একটু ঘুরে আসি, অনেকদিন হলো গ্রাম দেখা হয় না, দুজনে মিলে ঘুরে আসি। হৃদি সরাসরি না করে দিয়ে গম্ভীরভাবে বলল, না ভাইয়া, আপনি ঘুরে আসেন, আমি যাব না। কিন্তু রাসেল যেন নাচরবান্দা, সে হৃদির অনুমতি তোয়াক্কা না করে ঝট করে ওর ডান হাতে শক্ত করে চেপে ধরল। অন্য শুয়ে বলল, আরে চলো না, কিচ্ছু হবে না, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, আজ একটু সময় কাটে। হৃদি বেশ বিরক্ত হলো, সে হাত ছাড়ানোর চেষ্টা করতে রাসেল এক প্রকার জোর করে ওকে টেনে হাঁটা ধরলো। কয়েক পা এগোতে হঠাৎ রাসেল পাথরের মতো থমকে গেল। হৃদি চমকে সামনে তাকাতে দেখলো শুভ্র দাঁড়িয়েছে, ওর চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে গেছে। রাসেল অপ্রস্তুত হয়ে হৃদির হাত ছেড়ে দিল এবং শুভ্রকে হাসি মুখে জড়িয়ে দিল। হাই ব্রো, ঈদ মোবারক। শুভ্র তাকে জড়িয়ে ধরল না, একদম শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে প্রত্যুত্তর দিল, ঈদ মোবারক। শুভ্র এবার তীক্ষ্ণ নজরে দিদিকে দেখল। দিদি অপরাধবোধে মাথা নিচু করে ফেলছে। রাসেল শুভ্রকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ব্রো তুমি থাকো তাহলে, আমি আর দিদি একটু বাইরে থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপ এর মতো লৌকিকতা যেন আর এক ঝটকে বন্ধ করে দিল। সে রাসেলের দিকে তপ্ত চোখে তাকিয়ে একদম স্পষ্ট করে বলল, তোমার ঘোরার ইচ্ছা হয় তো ঘুরে এসো, কিন্তু হৃদিকে নিয়ে যেতে পারবে না, ইটস ইম্পসিবল। রাসেল শুভ্রের কথায় অন্তর্নিহিত জাহাজটা ধরতে পারল না। সে কিছুটা অবাক হয়েছিল, কিন্তু কেন ব্রো, অনেকদিন পর দেখা, ও ও ওর ঈদ, একটু একটু ঘুরে আসা তো যায়। শুভ্র এবার হৃদির দিকে এক পলক তাকিয়ে রাশেদের দিকে ফিরে গম্ভীর করে বলল, বাসায় আরও মানুষ আছে, তুমি বরং ঈশানকে নিয়ে যাও, ও এখনো আমাদের এলাকাটা ভালো করে দেখেনি। আর হ্যাঁ, আজকে যে হৃদির হাত ধরলে এই ভুলটা নেক্সট টাইম আর করে না। ডোন্ট ইউ এভার ডেয়ার টু টাচ হার অ্যাগেন, নাহলে কী হবে আমি নিজেও জানি না। আই উইল মেক ইউ রিগ্রেট। রাসেল আগামাথা কিছুই বুঝতে পারল না। সে ভ্যাবাচাকা খেয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে শুভ্র হৃদির হাত শক্ত করে চেপে ধরে এক প্রকার টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। রাসেলের মাথার উপর দিয়ে সব কিছু চলে গেল। সে হতাশ হয়ে দাঁড়ালো, ধুর, মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর নিজের ক্রাশের সাথে দেখা হচ্ছে, সব আশা করেছিল একটু ঘুরবে, সময় কাটাবে, কিন্তু শুভ্র তার আশায় জল ঢেলে দিল। শুভ্র হৃদিকে এক প্রকার টেনে ছাদের নির্জনতায় নিয়ে এলো। হৃদির নিজের হাত ছাড়ানো আপ্রাণ চেষ্টা করতে করতে চিৎকার করে বলল, ছাড়ুন, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি একটা আস্ত কিপ্টে। শুভ্র হৃদির কবজিটা আরও শক্ত করে চেপে ধরল। তার চোখে মুখে তখন আগ্রহী রাখা। সে হৃদির চোখের দিকে স্থির করলে তাকে স্পষ্ট করে বলল, শোন, আমি একদম সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তুই রাসেলের থেকে দূরে থাকবি, ইটস এ ওয়ার্নিং, এর আশেপাশে যেন না দেখে। হৃদি অবাক হয়ে ভুরু কুচকে শুধল, কিন্তু কেন, রাসেল ভাই কী করছে? অযথা কেন ওনার সাথে কথা বলবো না? শুভ্র এবার আগে দাঁতে দাঁত চেপে ধরা গেল বলে, দিদি, আমি এসবের কৈফত দিতে চাইছি না, তোকে দূরে থাকতে বলছি মানে তুই দূরে থাকবি, দ্যাচিস। রিদি কিছু বলতে পারলো না। রাসেল কি এমন অপরাধ করলো? সে জেদের সুরে পাল্টা প্রশ্ন করলো, আপনি তো অদ্ভুত মানুষ, আমি কারণ ছাড়া একটা মানুষের সাথে কেন কথা বলা বন্ধ করে দেব? শুভ্র মাথা রীতিমতো গরম হয়ে গেছে। হৃদির এই তর্কাতর্কি সহ্য ক্ষমতা বাইরে চলে গেছে। ইচ্ছে করছে একটা চর বসে গাল লাল করে দিতে। সে কোনো মতে লম্বা লম্বা শ্বাস ফেলে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তার বেশ গম্ভীর হলো, আমার সাথে তোর ফালতু তর্ক করার একদম ইচ্ছে নেই। আমি বলছি মানে, সাথে কথা বলবি না, ডোন্ট আর্গু উইথ মি।
রিদি মুখ বাঁকিয়ে অবজ্ঞা সুরে বলল, আমি আপনার কথা শুনতে বিন্দুমাত্র বাধ্য নই। এবার শুভ্র হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলল। সে এক ঝটকায় রিদিকে নিজের তপ্ত আর রাগী নিঃশ্বাস রিদির কপালে এসে আছড়ে পড়ল। সে হেসে সে ঠান্ডা গলা বলল, আমার কথা শুনতে বাধ্য। জাস্ট ডোন্ট ফরগেট আই এম ইউর হাজবেন্ড। তোর ভালো মন্দের উপর আমার পুরো অধিকার আছে। এরপরও যদি ওকে তোর আশেপাশে দেখি তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না, মাইন্ডেড। বলে সে পকেট থেকে 10,000 টাকার কয়েকটা চকচকে নোট, 20 টাকার নতুন নোট, 100 টাকার চকচকে নোট আর সাথে 1,000 টাকার একটা নতুন নোট সবগুলো রিদির গায়ে হাতের মুঠে একরকম গুঁজে দিয়ে গটগট করে ছাদ থেকে নেমে গেল। রিদি হাতের তালুর দিকে তাকিয়ে একদম চমকে গেল। এতগুলো নতুন আর কচকটে নোট দেখে ওর চোখ জোড়া যেন আস্ত রসগোল্লা খেয়ে গেল। প্রথমে ভ্যাবাচাকা খেলো, পরক্ষণে মনে পড়লো সালামি চেয়েছিল। তার মানে এগুলো সালামি টাকা। রিদি খুশিতে আত্মহারা হয়ে দ্রুত টাকাগুলো গুনে দেখলো, পুরো 2,000 টাকা। পুকুর পাড়ে একলা বসে পুকুরের শান্ত জলে মাটি ঢিলা ছুঁচ্ছিল শুভ্রা। মনটা একদম ভালো নেই। আর সব কিছুর মূলে ঈশান একটুখানি দুষ্টুমি করে উইশ করছিল বলে ওভাবে বাচ্চাদের মতো ভাইয়ের কাছে বিচার দেবে, সে বোঝ জন্য আজ বড় ভাইয়ের কাছে কড়া বকুনি খেতে গেল। হঠাৎ শুভ্রার পাশে এসে নিঃশব্দে বসলো ঈশান। শুভ্রা আর চোখে একবার তাকে দেখে মুখ ঘুরিয়ে অভিমানে গজগজ করতে বলে, এখান থেকে চলে যান আপনি। আমি কোনো সালামি টালামি নেব না, লাগবে না আপনার টাকা। ঈশান মনে মনে হাসলো। সেও একটা মাটির ঢেলা তুলে জুত মতো পুকুরে ছুঁড়ে মারল। তারপর বেশ উদাস গলা বলল, তোমাকে কে বললো আমি তোমাকে টাকা দিতে এসেছি? আমি তো এখানে এমনি একটু বসে থাকতে এসেছি। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসে ঈশানের দিকে তাকালো। ঈশান আবার দাঁত বের করে এক গাল হেসে দিল। কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিস কেন? শুভ্রের রাগে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, আপনার সাথে কথাই বলবো না ঈশান ভাই, থাকেন আপনি এখানে বসে, আমি গেলাম। বলে শুভ্র এক ঝটকা মেরে উঠে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে ঈশান শুভ্রার হাত ধরে ধরে হ্যাঁচকা টানে দিল। আচমকা এই টানে শুভ্রা ভারসাম্য সামলাতে না পারে সোজা গিয়ে আছড়ে পড়ল ঈশানের প্রশস্ত বুকে। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা থমকে গেল। ঈশান শক্ত করে শুভ্রার কোমর জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলল। মেয়েটা যে এত পলকা আর দুর্বল ওর জানা ছিল না। শুভ্রা না চাইতে ঈশানের ঘাম ভেজা মুখটার দিকে অপলক তাকিয়ে রইল। ঈশান চোখ খিচিয়ে বন্ধ করে রাখা ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। শুভ্রা যেন ঘোরের মধ্যে এক ধ্যানে তাকিয়ে রইল ওর দিকে। বেশ কিছুক্ষণ এভাবে কাটলো। ধীরে ধীরে ঈশান চোখ ফেলল। শুভ্রাকে অতটা কাছে থেকে ওভাবে তাকিয়ে থাকতে থেকে সে বেশ অপ্রস্তুত। গলা পরিষ্কার করে হালকা কেসে উঠল। শুভ্রার ঘোর কাটলো। সে তড়িঘড়ি করে ঈশানের বুক থেকে সরে গিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঈশান আবার টান দিয়ে ওকে নিজের পাশে বসিয়ে দিল। শাসন মেশানো নরম গলায় বলল, আরে কোথায় যাচ্ছ, বসো এখানে। আমি কি এখানে একা একা বসে থাকবো নাকি? শুভ্রা ঠোঁট উল্টিয়ে তাচ্ছিল্য স্বরে বলল, তাতেই আমি কি করব? আপনি এখানে একা একা বসে থাকবেন নাকি বউ নিয়ে বসে থাকবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বউ শব্দটা কানে যেতে ঈশান হঠাৎ কেমন উদাস হয়ে গেল। দুই হাত পেছনে দিয়ে মাটিতে ভর করে আকাশের দিকে মুখ তুলে এক দীর্ঘশ্বাস ফেলল। আহারে বউ, এই শব্দটা মুখে এনো না, শুনলেই পরাণে লাগে, কলিজা পুড়ে যায়। শুভ্রা ভুরু কুচকে নাটকীয়তা থেকে অবাক হয়ে শুধল, এতই যখন জানা তা বিয়ে করে নিলেই তো পারতেন। ঈশান একটা লম্বা লম্বা টেনে স্মৃতিচারণ করার মতো করলো, জানো যখন আমার বয়স মাত্র 17 তখন একবার আমতা আমতা করে আব্বুকে বিয়ের কথা বলেছিলাম। আব্বু সেদিন হাতের কাছে থাকা ডালে ঘূর্ণি দিয়ে দৌড়ানি দিছিল। সেই থেকে বিয়ের কথা আর মুখে আনিনি। শুভ্রা আর নিজেকে সামলাতে পারল না। ঈশানের বলার ভঙ্গি দেখে সে খিলখিল করে হেসে উঠল। ঈশান সরু চোখে ওর হাসি মুখে মুখের দিকে তাকিয়ে তপ্ত করে বলে, তুই হাসছিস? আর এদিকে আমার পরাণ পুড়ে ছাই। শুভ্রা হাসতে হাসতে গড়িয়ে পড়ে, আহারে কি কষ্ট আপনার। ঈশান আবার আকাশের দিকে তাকিয়ে দুষ্টুমি স্বরে বলল, বিয়ের বয়স হয়েছে আমার, আপনারও তো কম নয়। দুজনে এক হয়ে গেলে বলেন তো কেমন হয়? ঈশানের গান গাওয়ার ভঙ্গি দেখে শুভ্রা হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রার দিকে। হাসলে মেয়েটার দুগালে ছোট ছোট টোল পড়ে, কি মিষ্টি লাগে। কিন্তু এই মিষ্টির স্বাদ নেওয়ার অধিকার ঈশানের নেই। তাই সে তড়িঘড়ি করে মুখটা ঘুরিয়ে নিল। আকাশের চাঁদ হাতে
দেওয়ার মতো বোকামি সে করতে চায় না। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিল ঈশান। তার ম্যাডাম, আপনার কি রাগ এবার একটু কমেছে? শুভ্র হাসি থামিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর ভুরু কুঁচকে বলল, তার মানে আপনি এতক্ষণ আমার সাথে রাগ ভাঙানোর জন্য ঢং করছিলেন? ঈশান ঘাড় ছিঁড়তে ছিঁড়তে অবল, ধরো তাই। শুভ্র এবার মুখ ঘুরিয়ে জেদের সুরে বলল, এত সহজে রাগ ভাঙেনি আমার। যদি সত্যি রাগ ভাঙতে দেন তবে আমার একটা কথা রাখতে হবে। ঈশান উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, বলে কী কথা? শুভ্র চোখ উজ্জ্বল করলো। আসলে অনেকদিন ধরে গ্রামটা ভালো করে দেখা হয় না। আমার সাথে গ্রামে ঘুরতে বের হতে হবে। গ্রামে প্রচুর পেয়ারা আর আম আছে। ওখান থেকে ফল চুরি করতে হবে। ঈশানের চোখ চড়কা। সে বিষমকে চেঁচে বলল, হোয়াট? ফল চুরি? শুভ্রা কাঁধ উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। ডিসিশন আপনার, যাবেন কিনা? না গেলে আপনার সাথে আর কোনো জন্মে কথা নেই। রাসেল এবার চারপাশ থেকে ঘিরে ধরছে ইমন, মিহি আর পাখি। উঠোন মেয়ে এক চোট দৌড়ানি চলছে সালামের জন্য। উপায়ন্তর না পেয়ে রাশেদ শেষমেশ যান বাঁচাতে বড় একটা পেয়ারা গাছে উঠে বসলো। মেয়ে নিচ থেকে গাছের দিকে তাকিয়ে চিৎকার করলো, ভাইয়া, ওভাবে ঝুলে থেকে লাভ নেই। আপনি কি আর নামবেন? যখন নামবেন তখনই ধরবো। রাসেল মগডালে বসে কাচুমাচু করলো, বোন দেখ, আমি একজন বেকার মানুষ, চাকরি বাকরি কিছু করি না। আমি এত টাকা কই পাবো? তোদের তিনজনকে 50 টাকা দিয়েছি, যা সবাই মিলে দোকানে গিয়ে কিছু খেয়ে যায়। ইমন কোমরে হাত দিয়ে তেরামি করে বলল, আমাদের কি তোমার ভিক্ষুক মনে হয় যে 50 টাকা দিবা আর আমনি অমনি ভিক্ষা নেব? পাখি এবার সুর মেরে কলা বলে, দেখেন রাসেল ভাইয়া, ভালোই ভালো টাকা দিয়ে দেন, না হলে কিন্তু আমরা ছাড়বার পাত্র নেই, খবর আছে। রাসেল এবার গাছের ডালে পা ঝুলে আয়েশ করে বসলো। অবকাশ বলে, একটা পয়সায় দিব না। কি করবি তোরা, দেখি কি করতে পারিস। মিহি এবার অগ্নিশর্মা হয়ে ধাক্কা দিতে লাগলো। ইমন আর পাখিও দমে যাওয়ার পাত্র নেই, ওরাও যোগ দিল। গাছটা কিছুটা ছোট হয়, ধাক্কা যেটা মরমর করে নড়তে লাগলো। মনে হচ্ছে এখনই ডালপালা সব ভেঙে পড়বে। রাসেলের উপর থেকে ভয়ার্ত চোখে ডাল শক্ত করে আঁকড়ে ধরে আত্মনাদ করলো, আরে আরে, কি করছিস তোরা? থাম বলছি, পড়ে যাবো। ঈশান ইমন নিচ থেকে পৈশাসিক আনন্দিনী বলে, টাকা না দেওয়া পর্যন্ত তুমি ওখানেই বসে থাকো আর আমরা নিচ থেকে তোমাকে দোল দেই। এনজয় রাইড ব্রো। ঠিক তখনই মুহূর্তে শুভ্র ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলো। খুদে বাহিনীর এই কাণ্ড কারখানা থেকে সে কড়া গলে বলল, কি হচ্ছে ওখানে? গাছটা এভাবে দোলাচ্ছিস কেন? শুভ্রের গভীর কণ্ঠস্বর কানে যেতে ইমন, পাখি আর মেয়ে চমকে গিয়ে তটস্থ হয়ে সোজা দাঁড়িয়ে এলো। শুভ্র তখনও গাছের মগডালে বসে থাকা রাসেলকে খেয়াল করেনি। সে ভুরু কুচকে পুনরায় বলল, গাছটাকে এভাবে দোলালি কেন? ইমন কাচুমুচু করে বলল, আরে রাসেল ভাইয়ের কাছে সালামি চাইছিলাম, উনি টাকা দেওয়ার ভয়ে গাছে উঠে বসেছেন, তাই ওনাকে নামানোর জন্য সবাই মিলে একটু দোল দিচ্ছিলাম। ইমনের কথায় শুভ্র এবার জিজ্ঞাসা দৃষ্টিতে গাছের দিকে তাকায়। দেখলো রাসেল গাছের ডাল ধরে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্রকে দেখে রাসেল অপ্রস্তুত ভঙ্গিতে দাঁত বের করে একটু হেসেই ফেলল। সে উপর থেকে কৈফিয়ত শুরু করলো, আসলে বুড়ো, সবাই যে হারে টাকা চেয়েছে, এতগুলো টাকা কি হুট করে দেওয়া সম্ভব? শুভ্র রাসেলের কথা বলার কোনো উত্তর দিল। সে নির্বিকার ভঙ্গিতে আবার ফোন কানে ধরতে ধরতে কথা বলতে বলতে সামনের দিকে এগোলো। ঠিক তখনই রাসেল সুর পাল্টে হঠাৎ বেশ দরজা করে বলে, দিব দিব, তোদের সবাইকে টাকা দেবো। কত টাকা লাগবে বল তোরা? আরে আমি তো এতক্ষণ সবার সাথে জাস্ট মজা করছিলাম। রাসেলের এই ভুল বোতল থেকে শুভ্রের পা দুটো থমকে গায়। সে খানিকটা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। যা দেখলো তাতে তার রাগে চোয়াল শক্ত হয়ে গেল। হাতের ফোনটা কানের পাশ থেকে সজোরে চেপে ধরে সে মনে হচ্ছে অতিরিক্ত চাপে ফোনটা এখনই মরমর করে ভেঙে দেবে। সামনে এসে দাঁড়িয়েছে রিদি। সে ভুরু কুচকে অবাক বিস্ময়ে গাছের দিকে তাকিয়ে রাসেলের কাণ্ড দেখছে। রাসেল মূলত রিদিকে দেখে টাকা দিতে রাজি হয়েছে। আর যাই হোক, নিজের ক্রাশের সামনে অন্তত নিজেকে ফকির প্রমাণ করা বিষয়টা বড্ড লজ্জাকর। রাসেলের এই ভুল বদল দেখে শুভ্র তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। ফোনের ওপাশ ওপাশে কেউ কথা বললেও সেদিকে পাত্তা না দিলে রাসেলের দিকে সরাসরি প্রশ্ন ছিল, কিন্তু রাসেল, তুমি তো কিছুক্ষণ আগে আমাকে বলে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, আবার এখন বলছো দিবে, ব্যাপারটা কি বলো তো? রাসেল অপ্রস্তুতভাবে দাঁত বের করে বলল। সে আর চোখে একবার হৃদির দিকে তাকালো, যা শুভ্রের নজরে এলো না। রাসেলের মতিগতি যা সুবিধা নয়। সে শুভ্রকে শুরু থেকে জানে। রাসেল নিজেকে সামনে নিয়ে একটু তৈরি করলো, আরে ব্রো, আমি তো জাস্ট মজা করছিলাম, অনেকদিন পর সবার সাথে দেখা, তাই একটু ফাজলামি করলাম আর কি, গেট আউট। শুভ্র ওর কথায়
কোনো উত্তর দিল না। সে এবার কঠোর নজরে মিহি, পাখি আর ইমনের দিকে তাকালো। গম্ভীর আর ধমকের সুরে বলল, বাড়ির বড়রা কি তোদের হাত খরচা জানি যে এইভাবে ভিক্ষুকের মতো টাকার জন্য মানুষের পেছন পেছন করছিস? আর সেকেন্ড টাইম যদি তোদের এখানেই দাঁড়িয়ে থাকতে দেখি তবে চড়িয়ে সবগুলোর দাঁত ফেলে দেবো। গেট আউট। শুভ্রের এই রণমূর্তি দেখে ওরা তিনজনে ভয় পেয়ে গেল। আর এক মুহূর্ত কথা না বেরিয়ে যে যার মতো সেখান থেকে চম্পট দিল। রিদি তখনও সেখানে দাঁড়িয়েছিল। শুভ্র এবার রিদির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে হেসে বলল, তোর কি খুব চড় খাওয়ার ইচ্ছে হয়েছে, নাকি এখান থেকে যাওয়ার পথ ভুলে গেছিস? রিদি এবার এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। রাসেল পুরো বিষয়টি একদম হাবার মতো তাকিয়ে রইল। সে শুভ্রকে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে শুভ্র গটগট করে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেল। রাসেল একা উঠোনে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, কি হচ্ছে আমার সাথে এসব? এই শুভ্র কেন আমার সব প্ল্যানে বারবার জল ঢেলে দেয়? আচ্ছা, আমি কি ওর শত্রু নাকি ও এমন করছে? ড্যামিট! দুপুরে ড্রয়িং রুমে বেশ আড্ডার আমেজ। এক পাশে বসে গল্প করছেন আর অন্য পাশে মিহি, পাখি, ইমন আর রিদি চারপাশে মিলে আয়েশ করে চিপস খাচ্ছে, টিভি দেখছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘেমে ঢুকলো রাসেল। কপালে ঘামের বিন্দু চিকচিক করছে। সে ড্রয়িং রুমে ঢুকে সরাসরি রিদির পাশের সোফাটায় ধপ করে বসে পড়লো। তারপর বিলকিস চৌধুরীর উদ্দেশ্যে আঁকছে বলল, মামি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, যা রোদ পড়েছে, গরম মরে গেলাম। হুট করে নিজেকে একদম গা ঘেঁষে রাসেলকে বসতে দেখে রীতি বেশ অপ্রস্তুত অপদস্থ বোধ করলো। সে অন্য সবাই যাওয়ার জন্য উঠে দাঁড়াতে রাসেল চট করে ওর হাতটা ধরে পেল। কোথায় যাচ্ছ? বসো এখানে, সমস্যা কি? ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শুভ্র। ওর সাথে তুর্য আর রিফাত। ওরা শুভ্রের বন্ধু। গ্রাম দেখার খুব শখ ছিল বলে শুভ্র ওদের নিয়ে এসেছে। কিন্তু ভেতর ঢুকে শুভ্র চোখ পড়লো সোফার ওপর। রাসেলকে আবার রিদির হাত ধরতে দেখে শুভ্রর চোয়াল শক্ত হলো। সে স্থির দৃষ্টিতে তাকিল। হাউ ডিয়ার ইউ টাচ হার অ্যাগেন? কথাটা মনে মনে আওড়ালো। রিদি চূড়ান্ত বিরক্ত হয়ে ঝটকা মেরে নিজের হাতটা সরিয়ে বলল, না ভাইয়া, আমার একটা দরকারি কাজ আছে, আপনি বসেন, পরে কথা হবে। রাসেল নাচের মাথার মতো বলল, রাখো তোমার কাজ, কাজ টাজ পরে হবে, আগে বসে একটু গল্প করি। রিদি আবার না করতে চাইল, কিন্তু রাসেলকে এরকম জোর করে ওকে পাশে বসিয়ে দিল। রিদি প্রচণ্ড অস্বস্তি আর বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। তুর্য আর রিফাত বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করলো। বিলকিস চৌধুরী শুভ্রকে দেখে হাসি মুখে বলল, তোরা হয়তো জার্নি করে অনেক টায়ার্ড, বসো বাবা, সবার জন্য শরবত বানিয়ে আনছি। রিফাত আর তুর্য মিহি আর পাখিদের সামনের সোফারে বসলো। রিফাত হালকা করে মিহি আর পাখির দিকে তাকিয়ে বলল, হাই সুন্দরীর কী খবর? আবার দেখা হয়ে গেল। মিহি চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুরে হালকা হেসে সহজ বলল, এই তো ভালো, আপনারা কেমন আছেন? রিফা সোফায় আরাম করে হেলান দিয়ে বসে হাসি মুখে বলল, এই তো আমরাও বেশ ভালো আছি। সিফাত এবার হৃদির দিকে তাকিয়ে বন্ধু সুলভ করে বলল, হাই রিদি, কেমন আছো? রিদি রাসেলের পাশে বসে অস্বস্তি বোধ করলো, মুখে জোর করে হাসি ফুটে বলল, আলহামদুলিল্লাহ ভালো। রিফাত মাথা নেড়ে সায় দিয়ে উৎসাহ নিয়ে বলল, তোমাদের নানুর বাড়ি এই গ্রামটা দেখার খুব শখ ছিল, তাই হুট করে চলে আসলাম। দিদি বিনিময়ের সাথে মৃদু হেসে বলল, খুব ভালো হয়েছে ভাইয়া। রিফাত এবার রাসেলের দিকে তাকাতে রাসেল বেশ গদগদ হয়ে আলাপ জমানোর চেষ্টা করলো। সে রিফাতের দিকে তাকিয়ে চটপট নিজেকে জাহির করে বলল, হাই, আমি রাসেল, শুভ্রর ফুফুতো ভাই। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা তুর্য সরু চোখে রাসেল দিকে তাকিয়ে ঠাট্টা ছলে টিপ্পনি দিল, তা কোন রাসেল? রাসেল ভাইপার নাকি? তুর্যের এমন রসিকতা শুনে ড্রয়িং রুমের উপস্থিতি সবাই একযোগে হো হো করে হেসে উঠল। হৃদি নিজের হাসি চেপে রাখতে পারল না। রাসেল তুর্যের দিকে কিছুটা থতমত খেয়ে কাছামাছি করে বলল, আপনিও না ভাইয়া মাঝখানে দিয়ে খুব মজা করছেন? তুর্য নিজের স্মার্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকে এসে পাল্টা জবাব দিল, আরে মজা করার কি তো আমাদের কাজ। শুভ্র নিজের রাগটা কোনোভাবে সামলাতে পারছে না। কড়া করে নিষেধ করার পরও হৃদি কীভাবে ওভাবে রাসেলের পাশে বসে আছে এটা ভেবে ওর পিত্তি জ্বলেছে। ওর তীব্র ইচ্ছে করছে ওখানে গিয়ে হৃদির গেলে শক্ত একটা চড় বসে দিতে। রাগে শুভ্রর বুকটা ওঠানামা করছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করলো। ওর শরীরটা কেমন যেন রিরি করছে। এমন একটা ঠান্ডা পানির শাওয়ার নিলে মাথার রগ ছিঁড়ে যাবে। সে হৃদির দিকে এক পলক তাকিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকে মনে গজরাতে গজরাতে আলো
তোকে তো আমি পরে দেখে নিব। তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। আমার কথা না রাখার সাহস তোর কোত্থেকে? সেই দম্ভটা আজ আমি চূর্ণ করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে রান্নাঘরের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে মায়ের উদ্দেশ্যে কড়া মেজাজে হাঁকছে বলল, আম্মু জলদি আমার রুমে এক কাপ কফি পাঠাও। বলে শুভ্র গটগট করে নিজের রুমে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে রিফাত, তুজ্জো আর বাকিদের হাসাহাসি আর খুনসুটি আগের মতো চলল। কিছুক্ষণের মধ্যে সায়রা চৌধুরী এক কাপ গরম কফি এনে সরাসরি রিদির হাতে ধরিয়ে দিয়ে বললেন, জাদুমা গিয়ে শুভ্রের হাতে কফিটা দিয়ে আয়। আমি রান্নাঘরে ডাল বসেছি, পুড়ে যাবে, তাড়াতাড়ি যা। বলে তিনি আর উত্তরটা অপেক্ষা না করে চলে গেলেন। রিদির কলিজাটা এই মুহূর্তে কেঁপে উঠল। শুভ্রের রাগী চোখের কথা মনে পড়ল। ওর হাত পা ঠান্ডা হয়েছে, তবুও নিজেকে সামলে ধীর পায়ে শুভ্র রুমের দিকে এগিয়ে গেল। রিদি রুমে ঢোকার ঠিক সেই মুহূর্তে শুভ্র ওয়াশরুম থেকে বেরোলো। তার কোমরে শুধু তোয়ালে জড়ানো, সুঠাম দেহ থেকে টপ টপ করে পানি ঝরছে। ভেজা চুলগুলো কপালে এসে লেপ্টে পড়ছে। হঠাৎ শুভ্রকে এই অবস্থা থেকে হৃদয় অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি গতিতে উল্টে দিকে ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। লজ্জায় বিড়বিড় করে বলেছি, আসার সময় পেলেই না, কি লজ্জা। শুভ্রের কোনো কথা না বলে ধীর পায়ে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। ওর শরীর থেকে সাবানের সুগন্ধ আর ভেজা শরীরে হিমেল ভাব হৃদি অনুভব করছে। হৃদি মাথা নিচু করে কাঁপা কাঁপলো, ভাইয়া আপনি তাড়াতাড়ি পোশাক পরেন, আমি কফির কাপটা টেবিলে রেখে যাচ্ছি। বলে হৃদি চোখ বন্ধ অবস্থায় উল্টো পথে যেতে সজোরে শুভ্র সদ্য গোসল করা শক্ত বুকের সাথে গিয়ে ধাক্কা খেল। হৃদির মন হলো জীবন্ত কোনো শক্ত পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। সে হকচকে ঘুরে দাঁড়িয়ে শুভ্রকে একইভাবে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে আবার উল্টো ঘুরে দাঁড়িয়ে বিরক্ত বলেছি, ভাইয়া আপনার কি একটু লজ্জা করে না? এভাবে শুধু তোয়ালে পরে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসুন। শুভ্র এবার হৃদির কানে গেছে মুখ নিয়ে বেশ গম্ভীর আর ভারী করে বলল, যদি না পড়ি তবে তুই কি করবি? দিদি এবার কিছুটা রেগে উত্তর দিল, আজব, আমি কি করব? আপনার ইচ্ছা পড়বেন না পড়বে না, আমার কাজ ছিল কফিটা দিয়ে যাও, সেটা দিয়েছি, এখন চলে যাচ্ছি। বলে রিদি কফির কাপটা পাশে টেবিলে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ল। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে শুভ্র বাজ পাখির মতো ছো মেরে ওর ডান হাতটা শক্ত করে টেনে ধরল। রিদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র হ্যাচকা টানে ঘুরিয়ে ওকে একদম দেওয়ারের সাথে চেপে ধরলো। ওর হাতে মুষ্টিবদ্ধ রিদির যন্ত্রণা কুঁকড়ে গেল। রিদি অবাক চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখ দুটো রাগে একদম রক্তজবা ফুলের মতো লাল হয়েছে। বুকটা কামারের ফাপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। শুভ্র প্রতিটি তপ্ত নিঃশ্বাস হৃদির মুখে এসে আশ্রয় পড়ছে। ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে হৃদির কাঁধ ভিজে যাচ্ছে। শুভ্রের এমন রুদ্রমূর্তি দেখে হৃদির ভেতরে ভেতরে শিউরে উঠল। শুভ্র হৃদির চোখের মনে দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কী করে রাসেলের পাশে বসার? তোকে আমি বলিনি ওর থেকে অন্তত 10 হাত দূরে থাকবি? হৃদির যন্ত্রণায় ভুরু কুচকে ফেলে, কিন্তু দমে গেল না। সে পাল্টা যুক্তি দিয়ে বিরক্ত বলে, পাশে বসলে সমস্যা? আর আমি তো। হৃদির কথা শেষ হয়ে গেলে শুভ্র ওর গলার স্বর আরো চড়িয়ে কড়া শাসনে বাধা দিল, সমস্যা আছে। আমি বলছি মানে, তুই রাসেলের আশেপাশেও ঘেসবি না, ওর থেকে যোজন যোজন দূরত্ব রাখবি, এটাই আমার শেষ কথা। শুভ্র আমার পাগলামি দেখে হৃদি এক মুহূর্তের জন্য সম্মুখীন হলো। মনে মনে ভাবলো, আচ্ছা শুভ্র ভাই কোনোভাবে কি জেলাস আর ওর অধিকার খাটানো কি হিংসা হচ্ছে? মুহূর্তে হৃদির মাথায় একটা শয়তানের বুদ্ধি খেলে গেল। সে শুভ্রকে আরও তেতানোর জন্য তাচ্ছিল্য শুনল, আজব লোক তো আপনি, পাশে বসতে কী হয়েছে? রাসেল ভাইয়া তো কোনো খারাপ উদ্দেশ্য নয়, উনি তো বেশ সহজ মানুষ। কথাটা শোনা মাত্র শুভ্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হৃদির গালটা দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে কুড় হেসে বলল, বাহ, দেখ খুব দেখছি রাসেলের পাশে বসতে ভালো লাগছে, ওর সঙ্গে খুব এনজয় করছিস তাই না? গালে শুভ্রের আঙ্গুলে চাপে হৃদি ব্যথা অনুভব হলো, তবুও মুখ কুচকে যেদিকে বলল, ভাইয়া আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে অযথা কেন ভালো মানুষের সাথে এমন রাগ দেখাচ্ছেন? হৃদির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্রের মাথা বিগড়ে গেল। সে হৃদির গাল দুটো আর জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে বলল, রাসেল ভালো নাকি খারাপ সেটা জানার কোনো প্রয়োজন নেই। আমি তোকে যা বলছি তুই শুধু সেটুকুই কর, তোর আইন। মনে রাখবে আমি ব্যতীত দুনিয়ার
অন্য সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্রের মুখের উপর এমন সপাট কথা শুনে রীতি যেন মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেল। শুভ্র এই রুদ্রমূর্তি কাছে একেবারে অপরিচিত, কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যি হিংসে? ভাবনাতে হৃদির মনটা এক অজানা খুশিতে ভরে উঠল। সে শুভ্রকে আরো খেপিয়ে তোলার জন্য বলল, শুনবো না আপনার কথা। আমি 100 বার ওই রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আমাকে শাসন করা আপনি কে? আমার হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে আজও আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি? তাহলে সেই স্ত্রীর উপর আপনি অধিকার দেখান কোন সাহসে? দিদির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্রের ধৈর্যের পাতটা চুরমার করে দিল। এতক্ষণ সে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করেছে, কিন্তু এবার আর পারল না। হাতে নিয়ন্ত্রণ হেলে সজোরে হৃদির গালে একটা থাপ্পড় বসলো। হৃদি চড়ের ধাক্কায় হৃদি ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। ও ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়লো। শুভ্র হৃদির চোখের দিকে তাকে হিংস্র করে বলল, বুকের পাটা থাকলে রাস্তার পাশে যা, খুন করে ফেলবো তোকে আমি, একদম শেষ। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে গেলে হার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ করে বলল, তা মেরেই ফেলুন। বারণ করেছে কে? মেরে আপদ বিদায় করুন। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে দেওয়ালে সজোরে ঘুষি মারল। দেওয়ালে প্লাস্টার খসে পড়ার উপক্রম। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করল, দিদি তুই এখন এখান থেকে যা, আমার মাথা ঠিক নেই। আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। আই সেড গেট আউট ফ্রম হিয়ার। দিদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো। অপমান আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র চোখ দুটো শক্ত করে বদ্ধ করে দেওয়ালের সাথে কপাল ঠেকিয়ে ধরল। তার হাতের মুঠো এতটাই শক্ত যে আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। রাগে আর উত্তেজনায় শরীরের প্রতিটি রগ, সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্র বিড়বিড় করে নিজের বুকের খ্যাপাটে গলা বলে, তুই বুঝতে পারছিস? তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করবি, আর তুই সেটা পারবি। কারণ এই সাইফান শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতা এই দুনিয়ায় তুই ছাড়া আর কারো সাধ্য নেই। চলবে। অসম্ভব ভালোবাসি তোমাকে, পর্ব 5। পুরো গল্পটা প্লেলিস্টে।